ভাববেন যে আমার কোনো প্ল্যান আছে, একদমই নাই। সরলতা, সহজভাবে আর ক্লিয়ার, ফেস টু ফেস বলছি, ক্লিয়ার। আমি কিন্তু আপনাদেরকে কোর্সটা সম্পূর্ণভাবে ফ্রিতে দিব। এরপরটা তো ফোকাস দিয়ে কাজ যদি করবে, তো তোমার যেটা মার্কেটে আসার যেটা কারণ ছিল, শুরুতেই বলেছিলাম যে আমাদের পারপাস মার্কেটে আসার কারণ কি। মার্কেটে আসার কারণ হলো যে আমাদের রোজগার করে আমরা ভিশনারি, বুঝলা, যে এক জায়গা থেকে বর্তমান সময়টাকে দাঁড়িয়ে আর আগামী দিনটাকে, ভবিষ্যৎটাকে পরিকল্পনা করা বা অনুমান অনুভব করা, এটা হচ্ছে ভিশনারি। এখানে কোনো ভবিষ্যৎ বাণীর কোনো ব্যাপার নেই। আজকে ক্লাসটা কি রকম লাগলো? হ্যাঁ, খুব ভালো লেগেছে, খুব খুব ভালো ভালো। খুব ভালো। ভালো লেগেছে, অসুবিধা নেই, ভালো সুন্দর। এরকম তো মনে হচ্ছে না যে আমি এখানে ফ্রিতে আসলাম। আমার একটা ফেসবুক ফ্রেন্ডস, যার নাম বলছি না, আশা করি তাকে সে উত্তর পেয়ে যাবে। সে আমাকে বলছিল যে তোমার আসলে কোনো কোর্স, কোনো জ্ঞান, কোনো অভিজ্ঞতা নেই, তুমি লোককে শুধু ডেকে আর কি বলো যে রেফারেল রিং দিয়ে তুমি ইনকাম করতে চাইছো। তো সেরকমটা কি ফিলিং লাগছে আপনাদের? তাহলে আমরা আলাপ আলোচনা শুরু করতে পারি নাকি? যদিও কেউ পরে আসে তাহলে ওটা যেগুলো, যেটা ফাইল নোট পাঠানো হয়েছে, সবাই কি প্রিন্ট করেছেন? সবাইকে বলছি, সবাই কি প্রিন্ট করেছেন? হ্যাঁ হ্যাঁ, প্রিন্ট করে। আমি এখনো করিনি, এক্ষুনি করে নেব। এখন যেহেতু ক্লাসটা ধরো আপনার কাছে প্রিন্টটা এই জন্য মানে নোটটা এই জন্য পৌঁছে দেওয়া যে আমি এখান থেকে যা আলোচনা করব ওখানে আপনি দেখতে পারবেন। আমি তো এখানে ডিসপ্লেতে আবার দেখাবো, এবার ওখান থেকে আপনি দেখতেও পারবেন। তো যাই হোক, যারা করেননি তারা আবার কালকের মধ্যে করে নেবেন। আমরা ডিসপ্লে দেখতে পাচ্ছি কি সবাই? হ্যাঁ, পাচ্ছি স্যার। আপনার এখানে একটা হ্যান্ড রাইট আছে, মানে হাতের চিহ্ন আছে। ওখানে হাতের চিহ্নটা একবার যদি কোনো সমস্যা হয় বা কোনো কোশ্চিন জানার থাকে তাহলে ওটা হ্যান্ড রেজ করবেন। হ্যাঁ, এমনি তো মাইক সবারই অন আছে, কোনো কিছু অফ রাখবেন। কোনো কিছু বলার প্রয়োজন থাকলে আমাকে বলবেন, আমি এখান থেকে বুঝতে পারবো কে বলছে আর কি। শুরু করি তাহলে। হ্যাঁ, আর সময় দেখে লাভ নাই, 15-17 মিনিট পার হয়ে গেল ওদের জন্য। যদি আসি তাহলে দেখা যাবে। আচ্ছা, কথা হচ্ছে আমরা যে স্টক মার্কেটে এসছি, এই স্টক মার্কেট আমরা যে স্টক মার্কেটে এসছি, এই স্টক মার্কেটে কিন্তু সাধারণত ভাবে যদি দেখা যায় তাহলে কি হয় যে প্রফিট বের করে আনাটা খুবই একটা কঠিন কাজ হয়ে যায়। তো এই যে প্রফিট বের করতে হয় আমাদের কাছে এনএসসি বা সেবি ডেটা অনেক সময় পাবলিশ হয় যে 90% আমরা ট্রেডার, যারা ছোট রিটেল ট্রেডার, তারা 90% ট্রেডারই কিন্তু প্রফিট ঠিকঠাক বের করতে পারে না। সেটাই তো। তো আমরা ওই 90% না, আমরা ওই 10%-এর মধ্যে এসে দাঁড়াবার জন্য অনেক কষ্ট করে এই 8 বছর পার করে দিয়ে অনেক কিছু শিখার পরে এই কোর্সটি কিন্তু আমি তৈরি করেছি। এই কোর্সের মধ্যে আপনি শিখতে পারবেন কি, এক কথায় যদি বলা যায় তো মার্কেট থেকে টাকা বের করতে শেখা। পুরা কোর্সের সারাংশ যদি বলি আমি, তো এই কোর্সের মেন কাজ হলো যে শিখার পরে আপনি টাকা মার্কেট থেকে বের করে আনতে পারবেন। এখানে ইন্ট্রোডাকশন আমার দেওয়া ছিল, আপনাদের কাছে আছে। দেখতে পাচ্ছেন পুরো ডিসপ্লে? ফুল ডিসপ্লে দেখতে পাচ্ছেন কি? সবাই একটু জানান।
হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আমার 8 বছরের যে অভিজ্ঞতা, সেখানে আমার কিছু মেসেজ দেওয়া আছে যে আমি আমার 8 বছরের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব, 100% শেয়ার করব। হ্যাঁ, আপনাকে যা কিছু আমার যে অভিজ্ঞতা আমি পেয়েছি মার্কেট থেকে, কিভাবে মার্কেট থেকে টাকা বের করে আনতে হয়, সেই অভিজ্ঞতা বা সেই সিস্টেম, সেই পদ্ধতিটা কিন্তু আপনাদের কাছে আমি ট্রান্সফার করে দেব। এবার যে কথা হলো যে আমাদের মার্কেটে কাজ করতে গেলে যে কাজগুলো আমাদের সঠিক নিয়ম করে দেওয়া, যে সঠিক নিয়মে আমাদের কাজ করতে হবে, সেই সঠিক নিয়মগুলো যদি না জানা থাকে তাহলেই মার্কেট থেকে প্রফিট বের করা অসুবিধা হয়। তো যে সঠিক পদ আছে, যেই পদে আমি এখন পর্যন্ত একটা কি বলা যায় সাকসেসের একটা রাস্তায় এসে পৌঁছেছি, সেই পথটাই কিন্তু তোমাদের আমি দেখাবার চেষ্টা করব। পারপাস অফ কামিং টু দ্য স্টক মার্কেট, আমাদের স্টক মার্কেটে আসার কারণ কি? আমাদের স্টক মার্কেটে আসার কারণ কি? টাকা রোজগার করা। আমাদের স্টক মার্কেটে আসার কারণ হলো যে আমরা যেন টাকা রোজগার করতে পারি, তাই তো? এবার স্টক মার্কেটে যখন টাকা রোজগার করার জন্য আমরা আসব, আর সেখানে যদি আমাদের টাকা লস হয়, তাহলে আমাদের পারপাসটা কি হবে? কাজে লাগবে না। তো সঠিক যে রাস্তা আছে, সেই রাস্তাটাকে আমরা কাজে লাগিয়ে কিন্তু আমরা স্টক মার্কেটে যে একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে আমরা কিন্তু পূরণ করব। তো আমরা যখন স্টক মার্কেটে যখন আসি, উদ্দেশ্য হয় যে এইখান থেকে যেন আমার ইচ্ছা, আমার আশা যে এই জায়গা থেকে আমি যেন 3 মাসে কথা বলনি, কিছু করনি, ঠিক না? মুশকিল হয়ে গেল। এই যে স্টিয়ারিং কমিটি আবার কি এত কিছু বলে? আপনি আমাদের মুভ করে যখন দেন। একটা স্টক মার্কেটে আসি, একটু মাইকটা ডিস্টার্ব, যখন কিছু বলার প্রয়োজন হলে মাইকটা বন্ধ করবে, চালু করবে, তার আগে কিন্তু চালু করেন, ঠিক আছে? তো আমাদের স্টক মার্কেটে আসার পরে আমাদের সর্বপ্রথম আশা থাকে কি, যে আমরা যেন এই জায়গায় স্টকটা আমরা বাই করতে পারি, এই জায়গায় কোনো একটা জায়গায় বাই করতে পারি, আর উপরে গিয়ে আমরা যেন এই জায়গার মধ্যে সেল করতে পারি। এটাই আমাদের স্টক মার্কেটে আসার উদ্দেশ্য। কিন্তু বেশিরভাগ সময়ই দেখা যায় যে এটার উল্টা হয়ে যায়, যে আমরা এখানে তো বাই করতে পারি না, বরঞ্চ এই জায়গাতেই আমরা বাই করে ফেলি, উপরেই বাই করে ফেলি, আর স্টকটা যখন বাই করা হয়ে যায় তখন কিন্তু স্টকটা পড়তে শুরু করে। তো সেই সময় আমাদের ভয়ে হোক, প্যানিকে হোক, আমাদের কিন্তু ওখান থেকে লস নিয়ে বেরিয়ে আসতে হয়। তো আমাদের কোর্সের মেন উদ্দেশ্য থাকবে যে এই জায়গাতে আপনাকে কি করে বাই করানো যায়, আপনাকে কি এমন শেখানো যাবে যে আপনি এই জায়গায় বাই করবেন। এই জায়গায় আপনি যদি বাই করেন, তাহলে এইরকম জায়গাতে গিয়ে আপনি কতটা সম্ভাবনা আছে যে আপনি মার্কেট থেকে প্রফিট বের করতে পারবেন। আপনার যদি এখানে বাই থাকে, আপনি এখানে এক্সিট করলেও প্রফিট বের করতে পারবেন, এখানে এক্সিট করলেও প্রফিট বের করতে পারবেন, এখানে এক্সিট করলেও প্রফিট কিন্তু বের করতে পারবেন। তো টোটাল কথা হলো যে আপনি কতটা প্রফিট বের করছেন সেটা নিয়ে বিষয় নাই, বিষয়টা হচ্ছে যে আপনি প্রফিট বের করতে পারছেন কি না। আপনার যদি ধৈর্য থাকে, তাহলে আপনি এই জায়গাতেই বাই করবেন, আর এই জায়গাতেই কিন্তু প্রফিটটা বের করতে পারবেন। এতে সময়েরও ব্যাপার আছে। আমি আপনাকে প্রত্যেক সময়ের মধ্যেই কিন্তু এই সিস্টেমগুলো আপনাকে দেখিয়ে দেব যে মার্কেট থেকে কিভাবে টাকা বের করতে হয়। বুঝা গেল? হ্যাঁ বুঝা গেছে। আচ্ছা, এবার আমাদের কোর্সের অবজেক্টিভ হচ্ছে মাস্টারিং সিম্পলিসিটি।
মাস্টারিং সিম্পলিসিটি বলতে যে কোনো কিছুকে একটা মাস্টার করে তাকে সিম্পলিসিটির সাথে দেখিয়ে দেওয়া বা সিম্পলিসিটির সাথে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। মাস্টারও করব আমরা আমাদের কোর্সটাকে, স্টক মার্কেটটাকে দেখার জন্য যে একটা সিম্পলিসিটি রাস্তা, সেটাও কিন্তু আমরা দেখব। আর তার সাথে সাথে আমরা কি করব, যে আমরা এতে যে কাজ করব তাতে মাস্টারিংও করব কিন্তু। যার জন্য এই কোর্সের অবজেক্টিভ হচ্ছে যে মাস্টারিং সিম্পলিসিটি, সহজভাবে মাস্টারিং কিভাবে করতে হয়, একটা স্টককে বা মার্কেটকে কিভাবে সহজ করে মার্কেটকে দেখা যায়, সেটাই কিন্তু আমাদের এই কোর্সের মেন অবজেক্টিভ। তো এই যে আমাদের মেন উদ্দেশ্য মাস্টারিং সিম্পলিসিটি, মার্কেটে এসে যে টাকা বের করার যে পদ্ধতি লাগবে, কৌশলটা লাগবে, যে মাস্টারিং সিম্পলিসিটি করার জন্য, তো ওটার জন্য এই কয়েকটা পয়েন্টের জন্য খুব জরুরি আছে। পয়েন্টগুলো কি হচ্ছে, প্রথম পয়েন্ট হচ্ছে সিলেকশন। সিলেকশন বলতে একটা স্টককে কিভাবে সিলেকশন করা যায়। সিলেকশন কিন্তু মার্কেটে একটা স্টককে সিলেকশন করা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনার স্টকটা সিলেকশন ঠিকঠাক না হয়, আপনি যে স্টকটা বেছে নিচ্ছেন সেই স্টকটা যদি আপনার সঠিক যদি না হয়, তাহলে সেখান থেকে আপনি প্রফিট কোনো মতেই আনতে পারবেন না। তো এখান থেকে আপনি সিলেকশন শিখতে পারবেন যে স্টককে সিলেকশন কি করে করতে হয়। এখন ধরো স্টক মার্কেটে প্রায় 6000 প্লাস কোম্পানি, 6000 প্লাস কোম্পানির মধ্যে আপনি 2টা বা 5টা স্টক বাই করবেন। তো 6000 স্টকের মধ্যে আপনি 2টা বা 5টা স্টকে কি করে বেছে নেবেন, এটা সব থেকে বড় চ্যালেঞ্জের ব্যাপার এসে দাঁড়ায় আমাদের সামনে। তো এই সিলেকশন পয়েন্টটা কি, সিলেকশনকে সহজে কিভাবে আমরা বের করব, এটা কিন্তু আমরা এই কোর্সের মধ্যে শিখব। সিলেকশন যদি না ঠিক হয়, তাহলে আমাদের স্টক মার্কেটে এসে কোনো লাভ হবে না। 1 বছর ধরে একটা স্টক বাই করে আমি বসে আছি, এখন পর্যন্ত আমি কোনো প্রফিটই পাচ্ছি না, তার মানে আমার সিলেকশনের মধ্যে কিছু ভুল ছিল। তো আমরা সিলেকশনটাকে আমরা কিন্তু সুন্দর যদি সঠিক যদি করতে পারি, তাহলে আমাদের প্রফিট আনা কতটা সঠিক হবে। আমাদের যদি একটা স্টকের সিলেকশন ঠিক হয়ে যায়, তাহলে প্রফিট আনতে আমাদের কতটা সহজ হবে। যেমন প্রথমে আপনাদেরকে চার্ট দেখালাম এখানে, যে আমাদের সিলেকশন যদি ধরো কোনো একটা স্টক আছে, এটা এই স্টকটা এখানে যদি আমাদের সিলেকশন হয়ে যায়, তাহলে আমাদের প্রফিট আনতে কতক্ষণ, মানে কতটা আর মেহনত লাগবে আর কি। আর যদি সিলেকশন ঠিক না হয়, তাহলে প্রফিট আনা সম্ভব হবে না। যার জন্য আমাদেরকে কি দেখতে হবে, যে সিলেকশনটা কিভাবে ঠিকঠাক করা যায়। তো এই জায়গা থেকে আপনি সিলেকশন কিভাবে করতে হয়, এটা ভালো করে কিন্তু আপনি বুঝে যাবেন। এই কোর্সের শেষের ভাগে যখন আসবেন আপনি, তখন দেখবেন যে 2 মিনিটের মধ্যে কোনো একটা স্টককে আপনি নিজের মনে থেকে নিজে থেকেই কিন্তু অ্যান্সার করতে পারবেন যে এই স্টকটা সিলেকশন করা যাবে না যাবে না। 2 মিনিটের মধ্যে যদি আপনি ডিসিশন না নিতে পারেন, তাহলে বুঝে নেবেন যে আমার জন্য স্টক মার্কেট না। এই কোর্সটাকে এত সিম্পল সহজভাবে তৈরি করা হয়েছে, 2 মিনিটের মধ্যে যে কেউ হোক, এখানে কোনো লেখাপড়া অভিজ্ঞতা এরকম কোনো ব্যাপার নেই। আমি নিজের সরল সহজ ভাষা দিয়ে এটা তৈরি করেছি। যদি কেউ আমার ভাষা বুঝতে পারে, শুনতে বুঝতে জানে, তাহলে ও সঠিকভাবেই কিন্তু সিলেকশন করাটা শিখে যাবে। চার্ট আপনাদের সামনে খুলবো এই কোর্সের শেষের দিকে, আপনারা নিজে থেকে বলবেন যে এই স্টকটাতে এন্ট্রি করা যাবে, আর এটাও হয়তো বলবেন যে এই স্টকে এন্ট্রি করা যাবে না, হ্যাঁ কিংবা না। 2 মিনিটের মধ্যেই কিন্তু আপনি নিজের রায় করতে পারবেন। যদি সিলেকশন সঠিক হয়,
আমি একটা স্টক সিলেকশন করলাম আর দেখছি যে এই স্টকটাতে বাই করে যাওয়া যাবে, তাহলে আমি বাই করব। যদি দেখি যে এই স্টকটাতে সেল করে চলতে হবে, তাহলে ওটাতে আমি সেল করব। কিন্তু স্টক চেঁচিয়ে বলবে যে আমাকে বাই করো, আবার কোনো স্টক বলবে চেঁচিয়ে যে আমাকে এখান থেকে সেল করো। তো ওই সিলেকশনটাকে আমাদের জোর দিয়ে, মন দিয়ে, ধ্যান দিয়ে শিখতে হবে, তাই তো? এবার সিলেকশনের পরে আমাদের কি প্রয়োজন হয়, যে আরএনআর। আরএনআর বলতে এখানে বলছে যে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড। রিস্ক অ্যান্ড রিওয়ার্ড, আমরা যখন কোনো একটা স্টককে সিলেকশন করব, তো সিলেকশন করার পরে আমরা দেখব কি এই স্টকটাতে রিস্ক কত আছে, এই স্টকটাতে রিস্ক কত আছে। যদি আমাদের রিস্কের পরিমাণ বেশি হয় আর রিওয়ার্ডের পরিমাণ কম হয়, তাহলে ওটা আমাদের সিলেকশনের মধ্যে পড়লো না। একটা স্টক সিলেকশন করার পরে আমাদেরকে মেপে দেখতে হবে, আমরা মেপে দেখব যে এখানে রিস্ক কত আছে, রিওয়ার্ড কত আছে। যদি রিস্কের থেকে রিওয়ার্ড আমরা কমপক্ষে 5 গুণ না পাই, কমপক্ষে 5 গুণ যদি না পাই, তাহলে ওই স্টকটা আমরা সিলেকশন করব না। তো আমরা 1 নম্বর পয়েন্ট কি শিখবো, যে স্টক সিলেকশন কিভাবে করতে হয়। 2 নম্বর পয়েন্ট শিখবো যে সিলেকশন করা স্টকে রিস্ক কত আছে আর রিওয়ার্ড কত আছে। যদি রিওয়ার্ড আমাদের ফেভারে না হয়, তাহলে আমরা ওই স্টকটাকে সিলেকশন করব না। এবার সিলেকশন আর রিস্ক অ্যান্ড রিওয়ার্ড কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা কি শিখব, যে সিস্টেম। কোনো একটা রাস্তাতে বা কোনো একটা যাত্রাতে যদি চলতে হয়, কোনো একটা সিস্টেমের মাধ্যম কিন্তু লাগবে। সিস্টেম যদি না থাকে, তাহলে আমরা কি করব, যে ওখানে কিন্তু আমরা রাইড করতে পারবো না, চলতে পারবো না। চলার জন্য আমাদেরকে একটা সিস্টেমের প্রয়োজন আছে। সেই সিস্টেমটা কিন্তু শুধু স্টক মার্কেটে না, সেই সিস্টেমটা কিন্তু আমাদের নিত্য নিতন মানে প্রতিদিনকার জীবনেও কিন্তু আমরা সিস্টেম ছাড়াই চলতে পারি না। তো আমাদেরকেও কিন্তু স্টক মার্কেটে বা স্টক একটা বাই করার পরে সিস্টেমের প্রয়োজন আছে। যে সিস্টেমটা হচ্ছে যে আপনাকে নিয়ে যাবে নিচে থেকে উপরে। আপনি কোনো একটা স্টক সিলেকশন করলেন 100-র মধ্যে, আর রিস্ক দেখছেন যে 10 টাকা, আর রিওয়ার্ড দেখছেন যে 1:1, মানে রিস্ক 100-র মধ্যে 1:34, মানে 400 টাকার আপনি একটা রিওয়ার্ড দেখছেন। তো ওই 100 থেকে আপনি যে 400 যাবেন, তো তার জন্য একটা সিস্টেমের প্রয়োজন আছে। সিস্টেম যদি আপনার কাছে না থাকে, তাহলে কি হবে, যে মাঝে মধ্যে যে একটা সমস্যা আসে, সমস্যা বলতে সমস্যা তো বলা যায় না, মাঝে মধ্যে কিন্তু মার্কেটের ব্যাড নিউজ আসে, পরিস্থিতির নিউজ আসে। তো এই যে খবর আসে, এই খবরে কিন্তু আপনাকে মার্কেট বের করে দেবে। যদি আপনার কাছে সিস্টেম থাকে, তাহলে মার্কেট আপনাকে কোনো মতেই বের করে দিতে পারবে না। আপনার স্টপ লস মার্কেট যখন বলবে যে এই জায়গা তোমার হচ্ছে বেরিয়ে যাওয়ার, তখন অটোমেটিক তো তুমি বেরিয়ে যাবা। কিন্তু তার আগে যদি কোনো সিনারিও তৈরি হয়, আর আপনার সিস্টেম যদি বলে যে না এখানে কোনো সমস্যা নেই, সিস্টেম আপনাকে পারমিশন দিচ্ছে থাকার, তাহলে আপনি ওখানে থাকবেন। তো এটা হচ্ছে সিস্টেম। আর এই সিস্টেম যদি আপনি ব্যবহার না করতে পারেন, তাহলে কি হবে, যে আপনি যে 100 থেকে শুরু করেছেন যাত্রাটা, সিলেকশন যেটা স্টক করেছেন, সেটা কিন্তু আপনি শেষ পর্যন্ত বা আপনার রিস্ক টু রিওয়ার্ড হিসাবে কিন্তু কাজ করতে পারবেন না, তার আগেই আপনাকে মার্কেট বার করে দিবে। তো এই যে প্রফিট আনার জন্য আমাদেরকে একটা কিন্তু সিস্টেমের প্রয়োজন আছে। সেই সিস্টেমটা আপনাদেরকে কিন্তু আমি দেব। এই সিস্টেমটা আপনাকে লজিক্যালি, আর কি বলে যে আপনাকে সাইকোলজি হিসাবে কিন্তু আপনাকে বুঝিয়ে দিব যে সিস্টেমটা কেন কিভাবে কাজ করে। আমাদের মধ্যে কিন্তু একটা প্যানিক সিস্টেম আছে। যখনই আমরা কখনো 2-1 দিনকার যদি খারাপ নিউজ দেখতে পাই, কিন্তু আমরা প্যানিক হয়ে যাই। তো এই সিস্টেমটা তোমার সামনে ঢাল হয়ে দাঁড়াবে।
তোমার সামনে ঢাল হয়ে দাঁড়াবে যে না, প্যানিক বাজারে তো আছে কিন্তু তোমার স্টকের মধ্যে কোনো সমস্যা নেই, অল্প চড়তে বা পড়তে পারে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি এই যাত্রা থেকে বের হতে চাও তাহলে কোনো সমস্যা নেই, তুমি বেরিয়ে যাও। আর যদি এখান থেকে তুমি এই নিজের ফুল মজা নিতে চাও উপরে গিয়ে, তাহলে তুমি এই সিস্টেমটাকে ফলো করো। এটা কিন্তু সিস্টেমের মাধ্যমে আপনাকে চলতে হবে। তারপরে কি, চতুর্থ পয়েন্ট হচ্ছে যে রাইট। তো ওই সিস্টেমের সঙ্গে জড়িয়ে আছে রাইট, রাইট করা। সিস্টেম যদি আপনার কাছে থাকে তাহলে আপনি রাইট করতে পারবেন, আর যদি সিস্টেম যদি না থাকে তাহলে আপনি রাইট করতে পারবেন না। তারপরে হচ্ছে স্কেল। স্কেল কথাটা এখানে এটা বোঝানো হয়েছে যে আপনি কোনো একটা স্টক 100 টাকার মধ্যে নিলেন, আর 100 টাকার মধ্যে নেওয়ার পরে ওটা 1x 2x হলো বা 50% প্রফিট হলো, সেই সময় যদি তোমার কাছে আরো যদি টাকা, আরো যদি ক্যাপিটাল আপনার কাছে থাকে, তাহলে কখন নিবেন, কখন নেওয়াটাকে স্কেল বলে। ধরো আমি একটা স্টক 100 টাকা করে নিয়েছিলাম প্রথমে, কিন্তু 500 কোয়ান্টিটি। এবার দেখি যে স্টকটা 50% আমাকে প্রফিট দিয়েছে, কিন্তু আমার মন চাইছে যে এটা একটা ভালো স্টক, কিন্তু আমি ওকে নিব আবার। 500 কোয়ান্টিটি আছে, ওটাকে 1000 কোয়ান্টিটি করব। তো 1000 কোয়ান্টিটি করতে গেলে মানে 500 অ্যাড করতে চাইছেন আপনি, তো 500 অ্যাডটা কোথায় করবেন? যে কোনো জায়গাতে তো আর করা যাবে না। তো ওটার মধ্যে একটা জায়গা আছে যেটাকে বলি স্কেল। তো ওখানে আপনাকে এন্ট্রি রি এন্ট্রি করার কিন্তু একবার জায়গা পাবেন। তো আমরা স্কেলটাও শিখবো। তারপরে আমরা কি শিখবো যে প্রফিট বুক। এমন কি জায়গা আছে, এমন কোন জায়গা আছে যেখানে তুমি প্রফিট বুক করতে পারবেন। একটা স্টক আপনি যে 100 টাকার মধ্যে নিয়েছেন, একটা স্টক ধরো এখানে আপনি নিয়েছেন, এখানে নেওয়ার পরে যখন এই জায়গাতে আসলো, তখন আপনার যদি মনে হয় যে প্রফিট বুক করব, তাহলে এখানে কিন্তু আপনি প্রফিট বুক করতে পারবেন। এই জায়গাতে প্রফিট বুক করতে কিভাবে হয় সেটা কিন্তু তোমাকে শিখাবো। এবার যদি আপনি চান যে না, আমার তো এখানে সিস্টেম বলছেন না, তাহলে আমি এগিয়ে যাব, সিস্টেম যেটা বলবে সেটা হিসাবে কিন্তু আমরা চলবো, তাহলে আপনি এই যাত্রাটা পাবেন। যার জন্যই আপনার প্রয়োজন হবে কিসের? যে স্কেলের। স্কেল দ্বিতীয় রি এন্ট্রি করার জন্য আপনার প্রয়োজন হবে। এবার ধরো আমাদের মধ্যে তো টাকার সমস্যা আছে, আমাদের তো আর অতটা টাকা নেই, আমরা কম বেশি 2 লাখ 1 লাখ 5 লাখের মধ্যেই কিন্তু কাম কাজ করি। তো আমাদের মধ্যে যেটা অল্প টাকার যে কাম কাজের, তো সেখানে আমরা কি করব যে প্রফিট বুক করে আবার কিন্তু রি এন্ট্রি করব। প্রফিট বুক করার পরে আবার রি এন্ট্রি করব। কেন? যে আমাদের অল্প পুঁজি, আমাদের অল্প পুঁজি। তো এই অল্প পুঁজি দিয়ে আমরা কিভাবে, এই অল্প পুঁজি দিয়ে আমরা কিভাবে নিজের ক্যাপিটালকে গ্রো করব। এখন পর্যন্ত আমার যদি এক্সপিরিয়েন্স, আমি যেভাবে কাজ করি, ইয়ারলি 40% কিন্তু ইজিলি গ্রো করতে পারি। এখন পর্যন্ত আমি পারি করতে। যদি 40% নিজের টাকাকে যদি গ্রো করা যায়, 100 টাকাতে যদি 1 বছরে 40 টাকা রোজগার করা যায় সহজভাবে, কোনো সমস্যা ছাড়া, তাহলে কি অসুবিধা, কি এতে কম হবে? কিছু কম হওয়ার ব্যাপার আছে? ব্যাংকে টাকা আমি রাখলাম, 1 বছরে আমাকে কত দিবে? 5% দিবে। আর আমি যদি নিজের টাকাকে 2.5 বছরে ডবল করি, তার মানে কম্পাউন্ডিং কত ফুর্তি হবে, কত তাড়াতাড়ি হবে কম্পাউন্ডিং। 1 বছর আছে, সামনে বছর ওটা হয়ে যাবে 1,40,000, 41,000 আছে, ওটাতে 40% আর বাড়বে, তারপর টোটাল টাকার মধ্যে আবার 40% আবার বাড়বে। তো আমাদের টাকাটা কত তাড়াতাড়ি গ্রো হবে?
সামিউল ইসলাম আসলো আমার ভাই। কি খবর সামিউল দা, এত লেট? আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। দাদা আমার স্ত্রী একটু অসুস্থ নেই, এই মাত্র আমি ডাক্তার গেলাম ওষুধ আনতে। তো আচ্ছা, ওই জন্য একটু ব্যস্ত ছিলাম, ওই জন্যই লেট হয়েছে। যাই হোক, একটু টপিকটা ছুটলো। আমরা তো 7টায় সবাই মোটামুটি এসে জয়েন হয়েছি। 12 মিনিট ওয়েট করলাম, 12 মিনিট হ্যাঁ ওয়েট হ্যাঁ করলাম। তারপর ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। ডিসপ্লে দেখতে পাচ্ছেন? কিসে দেখছেন, মোবাইলে না কম্পিউটার? হ্যালো, মোবাইলে দেখছি আমি। আচ্ছা আচ্ছা। তো সবাই দিদি ভাই দাদা ভাই সবাইকে বলবো যে এখন পর্যন্ত কথাটা আমার বুঝতে পেরেছেন? যদি বুঝতে পেরে থাকেন তাহলে আপনারা হ্যাঁ না বা কিছু একটা বলবেন। হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ব্যাপার হচ্ছে কি, আমি সত্যি কথা বলি, আমি হলাম একটা গ্রামের ছেলে। তো আমার ভাষাটা ধরো একটু গ্রাম্য ভাষা কিন্তু বেরিয়ে যাচ্ছে। যতই চেষ্টা করি না কেন, মার্কেটকে শিখেছি ঠিক আছে, কিন্তু তবুও আমার নিজের মাতৃভাষা যে গ্রামীণ ভাষা সেটা কিন্তু প্রকাশ হয়েই যায় আর কি। তার মধ্যে ভাষার একটা একটা টান আছে। তো এটা একটু অ্যাডজাস্ট করবেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলবেন, আমি নিজের মতো করে আবার মানে যেভাবে হোক আপনার কাছে পৌঁছে দেব যে এই কোর্সটা, এই টপিকটা বা কোনো একটা পয়েন্টটা কি বলতে চাইছে। ঠিক আছে? তো আমরা হ্যাঁ দাদা, কিছু বলছিলেন? বললাম অবশ্যই, যেটা বললেন আমরা সেটা বুঝলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমাদের প্রথম পয়েন্টটা কি ছিল, যে স্টককে কিভাবে আমরা সিলেকশন করব যাতে আমাদের প্রফিট 90% লোকের ভিড় থেকে আমরা 10% লোকের মধ্যে আসি। যারা প্রফিট বার করে মার্কেট থেকে তারা কিন্তু বাজারে এসে হই হাল্লা করে না, তারা চুপচাপ একটা স্টককে সিলেকশন করে নিয়ে তারা কিন্তু রাইট করে। তো রাইট করার জন্য যে সিস্টেম তাদের কাছে আছে, প্রফেশনাল ট্রেডার বলো, প্রফেশনাল কোনো ইনস্টিটিউশনাল বলো, মানে যারাই মার্কেট থেকে টাকা রোজগার বা মার্কেট থেকে টাকা বার করতে পারে, তো তাদের কাছে কিন্তু একটা মারাত্মক সিস্টেম আছে। কারণ তারা বাই করার পরে আমাদের মতো এভাবে তারা দৌড়িয়ে বেড়ায় না। তারা কি দেখে যে সিস্টেমটা কি আছে। আমি আগে আগে আপনাদেরকে উদাহরণ দেখাবো। এই যে আপনার জুলাই মাসে যেটা ইলেকশন রেজাল্ট আসলো, সেই রেজাল্টে কিন্তু চার্ট আমাকে বলছে যেটা এক্সিট হবে না, কোনো মতে এক্সিট হবে না। তো ওই 4 জুন তারিখ মনে হয় ছিল, জুন না জুলাই ছিল। তো সেই দিন কিন্তু আমার 4 তারিখে কিন্তু পোর্টফোলিও 50,000 মাইনাস ছিল। যেদিন ইলেকশন রেজাল্ট আসে পোর্টফোলিও আমার 50,000 মাইনাস দেখাচ্ছিল, প্রফিট যা ছিল তার থেকে মাইনাস। কিন্তু চার্ট আমাকে বলছে যে এখানে কোনো মতে এক্সিট হবে না। তো সেই চার্টের ভাষাটা আমি শিখলাম। চার্ট আমাকে যেটা বলছে সেটা আমি কিন্তু বুঝতে পারছি। তো চার্টের ভাষাটাকে আমি পড়ে কিন্তু চুপ থেকেছি। তারপরে কিন্তু 10 দিনের মধ্যে কিন্তু আমাকে আবার যে জায়গা থেকে নিয়ে এসেছিল সেই জায়গায় পৌঁছে দিল। তো যদি আমার কাছে সিস্টেম না থাকতো তাহলে আমি অবশ্যই ওখানে এক্সিট করে বেরিয়ে যেতাম, লসটা আমাকে নিয়ে বেরিয়ে যেতে হতো। তো চার্টের যে একটা ভাষা আছে, সেই ভাষাটা কিন্তু আপনাদেরকে শিখতে হবে সিস্টেমের মাধ্যমেই। সিস্টেম আপনাকে চার্টের ভাষাটা শিখিয়ে দেবে। একটা স্টক এখানে যেমন দেখি, এখানে কোনো ইন্ডিকেটর আছে। আমরা যে একটা টপিকে বললাম যে মাস্টারিং সিম্পলিসিটি, মানে চার্টকে আমরা সিম্পল ভাবে, কথাটা বলেছিলাম যে সিম্পল ভাবে, এতে কোনো নানা রকমের ইন্ডিকেটর, নানা রকমের ধরো আর অন্য কিছু আমরা কিন্তু ব্যবহার করব না। আমরা ব্যবহার করব সিম্পলসিটির সাথে। যা কিছু প্রয়োজন আছে মার্কেটে চার্টকে অ্যানালিসিস করা, চার্টে আমরা লাগাবো, আবার ওখান থেকে কিন্তু ওটাকে
বার করে দেবো। ওখানে কিন্তু আমরা চার্টের মধ্যে কিন্তু গ্যাঞ্জাম মানে ভিড় লাগিয়ে রাখবো না। যদি চার্টটা পরিষ্কার দেখা যায় তাহলে আমাদের কি হবে, যে সিলেকশন সিম্পলিসিটি যেটা আছে সেটা কিন্তু সহজ হবে। তো এটা হচ্ছে সিস্টেমের একটা, এই স্টকটা আমি তুলে নিয়ে এসেছি, যে স্টকটাকে আমি এখানে চার্টের মধ্যে দিয়েছি সেটা স্টকটা কিন্তু আমার কাছে ছিল। এখন যদি আপনাকে নামটা বলি তো ভাবনার মধ্যে চলে আসবে, ওই জন্য আমি এখানে নামটাকে লুকিয়ে রেখেছি, যে এখানে চার্টের কোনো নাম রাখা যাবে না। যখন আমার স্টুডেন্ট বা আমি যাকে নিজের অভিজ্ঞতা শেয়ার করব, তো সেই রকম চার্ট কিন্তু তারাই খুঁজে বার করতে পারবে। আর যদি তারা বার করতে পারে তাহলে আমি বুঝবো যে আমার যে কোর্স, যেটার মেন অবজেক্টিভ, সেটা কাজে লেগেছে। তো বলছিলাম একটু সামিলদার জন্য আমি একটু রিভার্স করছি, ঠিক আছে? আমি একটু ওর জন্য হ্যাঁ রিভার্স দাদা। করছি যে একটা স্টককে সিলেকশন কিভাবে করতে হয়। আমাদের আমার কোর্সে এই হচ্ছে যে 8টা 9টা পয়েন্ট দেখছেন, এই 8টা 9টা পয়েন্টকে আপনাকে কিন্তু স্টক মার্কেট থেকে টাকা বার করতে শিখাবে। কোর্সের অবজেক্টিভ মেন কথা হলো যে মার্কেট থেকে কিভাবে টাকা বের করতে হয় বা বের করা যায়, এটাই কিন্তু আমাদের মেন উদ্দেশ্য। কারণ যদি আমরা টাকা মার্কেট থেকে বার না করতে পারি, 100 টাকা পুঁজি নিয়ে মার্কেটে এসে আমরা যদি বছরে 40 টাকাও যদি না নিয়ে আসতে পারি তাহলে আমরা 90%-এর মধ্যে থাকবো। তো আমাদের 90%-এ থাকার উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি নাকি 10%-এর মধ্যে থাকার জন্য এসেছি? বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ দাদা। যদি আমরা 10%-এর মধ্যে না আসতে পারি তাহলে আমাদের মার্কেট থেকে লাভ কি? আমাদেরকে মার্কেটে রিস্ক নিতে হবে, আমাদের টাকা, আমাদের ট্যাক্স দেব, আমরা ব্রোকেজ দিব আমরা। তো এত সব কিছু করার পরে নানা রকম নিউজ, নানা রকম সমস্যার সম্মুখীন হয়ে আমাদেরকে মার্কেটে কাজ করতে হয়। আর এত রকম সমস্যার সম্মুখীন না হয়ে যদি আমরা 40% টাকা যদি কেটে, আমি 40% নিজের যেটা বলছি সেটা আমার বর্তমান পোর্টফোলিও রিপোর্ট দেখে বলছি। টোটালি খরচ বাদ দিয়ে, ব্রোকারেজ খরচ বলো, জিএসটি বলো, যত রকমের খরচ আছে টোটাল খরচ বাদ দিয়ে 40% কিন্তু নেট টু নেট প্রফিট কিন্তু আপনার টিকা চাই। যদি এই প্রফিট না করতে পারি তাহলে আমাদের মার্কেট এসে কোনো লাভ হবে না, আমাদের মার্কেট এসে কোনো লাভ হবে না। যে আমি যে 8 বছরে যা কিছু শিখেছি, আপনাকেও কিন্তু 40% নেট টু নেট প্রফিট করে দিবে, নেট টু নেট প্রফিট করে দিতে হবে। কিন্তু প্রথমে আপনাকে বলি, আমার এই মাস্টার কোর্স কোনো ইন্ট্রাডে কোর্স নয়, এটা অপশন কোনো কোর্স নয়, এটা হচ্ছে সুইং ট্রেডিং কোর্স। এটা তো আপনারা ফেসবুকের মাধ্যমে বা আর অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনারা দেখছেনই আমাকে, তো আশা করি বুঝে গেছেন। যদি আপনারা মাইন্ডসেট থাকে আপনাদের যে ইন্ট্রাডে, তাহলে আমার এটা ইন্ট্রাডের কোর্স নয়। কারণ ইন্ট্রাডে একটা স্টকের মধ্যে কাজ করা মানে অসম্ভব ব্যাপার। আমি দেখতে পাচ্ছি যে ইন্ট্রাডে যারাই কাজ করছে, এরকম কোনো ব্যাপার নাই যে আমি করিনি, আমিও করেছি, অনেক লস দিয়েছি। একদিন প্রফিট করলাম আর সারা মাস সোশ্যাল মিডিয়াতে ঢোল পিটিয়ে দেখিয়ে দিলাম, আর বাকি যে 29 দিন, 28 দিন, 20 দিন যে লস করলাম সেটা কিন্তু আর আমি কাউকে দেখাতে পারছি না। তো ওই একটা স্ক্রিনশট সারা মাস সারা বছর ঘুরবে আর মনে হবে যে না ইন্ট্রাডে প্রফিট আছে। টোটালি ইন্ট্রাডেতে প্রফিট কেউ করতে পারে না। নেট টু নেটের কথা বলছি আমি, একদিন দুদিন করতে পারে। বুঝতে পারলেন কথাটা? বুঝতে পেরেছেন আপনারা কথাটা? হ্যাঁ দাদা। একটু রিয়াকশন দিবে তো আমি বুঝতে পারবো, না হলে ভাবো যে ঘুমিয়ে গেছে ঠান্ডা দিনে। দাদা আমি মাইক্রোফোনটাকে আমরা
সবাই তো করে রেখেছি, সাইলেন্ট করে রেখেছি না, ওই জন্য আমাদেরকে হয়তো আওয়াজ দিতে একটু সময় লাগছে। হ্যাঁ বুঝলাম, তো আমি ওয়েট করব একটু, মানে আপনাদের যদি ধরো আমি যা বলছি আপনাদের রিয়াকশনও আমাদের জানার প্রয়োজন আছে। যদি রিয়াকশন যদি না জানতে অবশ্যই। পারি তাহলে আমি বুঝতে পারবো যে আমি হয়তো অন্য কিছু বলছি আর কি, বা বুঝতে পারছেন কিনা। অবশ্যই। ঠিক আছে দাদা। হ্যাঁ নীল রায়, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি হাত তুলে বুঝিয়ে দিয়েছি একবার, এই এরকম হাত তুলে। আচ্ছা আচ্ছা, ও মানে আমি এটা মেন ডিসপ্লেটাকে অফ রেখেছি যেহেতু আপনাদেরকে ও আচ্ছা ফোকাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি যখনই জিজ্ঞেস করব তখন একটু চেষ্টা করবেন, হয়তো দু একজন রেসপন্স দিতে গেলে আমি বুঝে যাব যে আমি ঠিক বুঝতে পারছি। ঠিক আছে, তো হুম আমাদের মেন উদ্দেশ্য হলো যে মার্কেট থেকে 40% টাকা, যদি আপনার ক্যাপাসিটি এক্সপিরিয়েন্স আমার থেকেও বেটার হতে পারে তো আপনি তার থেকেও বেশি প্রফিট আনতে পারবেন, তার থেকেও প্রফিট আনতে পারবেন। এখন আমরা 2020 থেকে 2020 মার্চ এপ্রিল থেকে আমরা কিন্তু মার্কেটের একটা বড় কোনো কারেকশন দেখতে পাইনি, এই জন্য আমরা সেনা। 2018 সালে যে কারেকশন আমি ফেসেছিলাম, 2000 কত সালে, হ্যাঁ 18 থেকে 19 সালে যে কারেকশনে ফেসেছিলাম সেই কারেকশন এখন পর্যন্ত মার্কেট তো আসেনি। সেই রকম যদি কারেকশন আমাদের সামনে চলে আসে কিনা, তো যে নিত্য নতুন ট্রেডার আসছে তারা কিন্তু বেরিয়ে যাবে। একদম। তো এই এই জায়গাটাকে নিজেকে একটা মজবুতের সঙ্গে দাঁড়িয়ে থাকতে হবে। তো তাই সেটা থাকার জন্য আমাদেরকে এই 8টা পয়েন্ট 9টা পয়েন্ট কিন্তু ভালো করে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। 1 নম্বর পয়েন্ট কি? সিলেকশন। সিলেকশন একটা স্টককে কিভাবে করব, যদি আমাদের সিলেকশন ঠিক হয় তাহলে আমাদের প্রফিট আসবে, যদি আমাদের সিস্টেম ঠিক হয় প্রফিট আসবে। আমরা যদি সিস্টেমের মাধ্যমে রাইট করতে পারি তাহলে আমাদের প্রফিট আসবে, যদি আমরা সময় মতো স্কেল করতে পারি তাহলে আমাদের প্রফিট আসবে। এবার সময় মতো আমরা যদি প্রফিট বুক করতে পারি তাহলে আমাদের যা ইনকাম করলাম সেটা আমরা কিন্তু ঘরে নিয়ে আসতে পারবো। আমি একটা স্টক বাই করার পরে যদি প্রফিটই বুক করতে শিখলাম না, কোথায় প্রফিট বুক করতে হয়, আবার ওই স্টকটা নিচে ডাউন, মানে যেই জায়গাতে কিনেছিলাম সেই জায়গায় আসলো, বা যতটা প্রফিট ছিল তার থেকে অর্ধেকটা কমে হয়ে গেল, এরকমটা হয় না আমাদের? অবশ্যই হয়। একদম। তো তো ওই জায়গাটাকে আমাদেরকে চিনতে শিখতে হবে যে আমাদের আসা প্রফিটটা কোথায় লক করা যায়, কোথায় আমরা প্রফিটটা বুক করতে পারবো। তো প্রথম ধাপে যে 5টি পয়েন্ট 6টি পয়েন্ট আছে, এটা যদি আমরা শিখে যাই তাহলে কতটা সহজ হবে মার্কেট থেকে টাকা আনতে। মনে হচ্ছে যে আমি আপনারা এই 6টি পয়েন্টের মধ্যে কত সহজে টাকা নিয়ে আসতে পারবেন? এখন পর্যন্ত ফিলিং কি রকম আসছে? অনেক ইজি হয়ে যাবে, হ্যাঁ, অনেকটাই সহজ হয়ে যাবে এই 6টা পয়েন্ট ক্লিয়ার করতে পারলে। আর এটাই আমার আপনাদের কাছে মেন এজেন্ডা আছে, মেন উদ্দেশ্য আছে, যে আমি এটা আপনাদেরকে এই 7 দিনের মধ্যে কিন্তু শিখিয়ে দিব না, আপনার মধ্যে আমার নিজের যে অভিজ্ঞতাটা আছে সেটা ট্রান্সফার করে দিব, আপনিও সেটাকে কাজে লাগাতে পারবেন। আপনার যে পরিবার পরিবেশ জেনারেশন আছে তাদেরকেও কিন্তু হাত ধরে আপনিও কিন্তু শিখিয়ে দিতে পারবেন। অ্যাকচুয়ালি আমার এটা কোর্স ছিল বার্থডের জন্য, আজকে আমার বার্থডে ছিল, এটা তো আপনারা জানেনই, যার জন্য অনেকের রিকোয়েস্ট ছিল, আমার অফলাইন অনলাইনেও অনেকের রিকোয়েস্ট ছিল যে কিছু একটা কাজ করেন। তো আমি বললাম যে আমি কোনো অফার আনবো না, আমি হয় ফ্রি দেবো আর না হলে পেড, এর মধ্যে আমার কোর্সের কোনো প্রাইস ডিসকাউন্ট হবে না। কারণ একমাত্র আমি বুঝতে পারছি, এখন আমি বুঝতে পারছি, আর আমি আপনাদেরকে এটা বুঝিয়ে দেবো যে কোর্সের ভ্যালু কতটা আছে। কোর্সটা শেষ হওয়ার সময় আপনারা নিজেই বলবেন
যে কোর্সটার ভ্যালু কতটা আছে। কলকাতার কলকাতার সাইডের একজন ইঞ্জিনিয়ার আছে, তারা কি বলে বিপ্রো কোম্পানি না, র্যামকো উইপ্রো সিস্টেম, উইপ্রো না র্যামকো সিস্টেম, ব্যাঙ্গালোরে কোম্পানি আছে র্যামকো সিস্টেম। আর আমাদের কলকাতার একজন দিদি ভাই কিন্তু ওইখানে কাজ করতো, র্যামকো সিস্টেম কোম্পানিতে আইটিতে কাজ করতো। তারা স্বামী স্ত্রী কাজ করতো। কোন রকম ভাবে আমার সঙ্গে যোগাযোগ হয়, আমার কাছে শিখার পরে তারা আমাকে এতটা ধন্যবাদ দিয়েছিল যে ওরা বলছে যে আমাদের মাইনের টাকা ও অর্ধেক টাকা কিন্তু আমরা ইজিলি মার্কেট থেকে বার করতে পারছি। তাতে ইনভেস্টমেন্ট ছিল তত মাত্র 3 লাখ টাকা। 3 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে মাসে যদি নিজের বেতনের টাকা, মানে ওরা আরো বলছে যে আমরা প্রফিট করব। তো আমি এই জন্যই তার গল্প বলছি যে উনি একজন আইটি ইঞ্জিনিয়ার, কিন্তু তার কাছে কোনো সিস্টেম ছিল না। এই সিস্টেম পাওয়ার পরে এখন আমার কাছে আছে, কথা বলে, যোগাযোগ হয়। তো ইন্ট্রো আর কি দেবো, লাস্টে আপনারা বুঝতেই পারবেন। তো কথাটা বলছিলাম যে কোন জায়গায় আমরা স্টক থেকে আমরা সঠিক টাইমে বের হয়ে যাব। এবার বের হওয়ার পরে তারপরে পয়েন্ট কি আছে, রিএন্ট্রি। ওই স্টকটি যদি আবার ওখান থেকে যদি তার পটেনশিয়াল ক্ষমতা যদি আরো থাকে, তাহলে ওই চার্ট বলবে তখন আমরা আবার কোথায় কিভাবে রিএন্ট্রি করব। রিএন্ট্রি করার পরে আবার রাইট করার পরে এক্সিট করব। এটি হচ্ছে আমাদের মার্কেটে মূল কাজ। আর এই কাজটি করার জন্য আপনাকে সিস্টেমের সামনে, সিস্টেম বলতে কম্পিউটারের সামনে বা ল্যাপটপ মোবাইলের সামনে থাকতে হবে না। তো লেটে আসলে কি আর হয়। শামীম আহমেদ, কি খবর দাদা? ভালো, বলেন। 1 ঘন্টা লেট। নামাজে ছিলাম, লেটে ওই জন্য। আমরা কতক্ষণ ওয়েট করলাম। হ্যাঁ, মানে ওই 7:15, 7:30 জামাত তো, ওই নামাজ পড়ে বেরোলাম। বলেন। ঠিক আছে, শুনেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের মেন যে উদ্দেশ্য, প্রথমে আপনাদেরকে বললাম যে আমাদের মার্কেটে আসার উদ্দেশ্য কি। তো মার্কেটে আসার উদ্দেশ্য টাকা কিভাবে মার্কেট থেকে বার করতে হবে। আর টাকা মার্কেট থেকে বার করার জন্য এই কয়েকটি পয়েন্ট যেটি দেখতে পাচ্ছেন, সেই পয়েন্টটি আমাদেরকে হেল্প করবে। তো এই পয়েন্টগুলো আমি নিজের গ্রাম্য পরিবেশের পরিচিতি উদাহরণগুলো দিয়েই কিন্তু আপনাদের বুঝিয়ে দেব। শুনতে আলাদা হতে পারে, কোনো সমস্যা নেই। ব্যাপার হলো যে বুঝতে হবে, কিভাবে বুঝিয়ে দিতে হবে, সেটাই তো। উদাহরণ হোক আর কিছু হোক, যেভাবে হোক, আমার লক্ষ্য হলো যে কিভাবে আপনাকে বুঝিয়ে দেব, কিভাবে আপনারা বুঝতে পারবেন। ভাষা কি ব্যবহার করছি এটা তো মনে প্রয়োজন নাই, প্রয়োজন আছে কিভাবে বুঝাচ্ছি আর আপনি বুঝতে পারছেন কিনা। ঠিক বলছি তো? হ্যাঁ, একদম। আচ্ছা, যাই হোক, তো এই 9টি পয়েন্টকে আমরা কিন্তু এগিয়ে নিয়ে যাব এবার। তারপরে আমরা মার্কেটকে প্রিডিকশন করতে পারবো। তো এই 8টি পয়েন্টকে, এই পয়েন্টটিকে আমাদেরকে জানার জন্য, এই পয়েন্টটি কে দিচ্ছে, এই পয়েন্টটি কে দিচ্ছে, মার্কেট দিচ্ছে। এবার মার্কেট আপনাকে বলছে যদি
তোমার স্টক সিলেকশন সঠিক হয়, যদি তোমার রিস্ক এন্ড রেওয়ার্ড ঠিক হয়, যদি তোমার সিলেকশন ঠিক হয়, রাইট ঠিক হয়, স্কেল ঠিক হয়, প্রফিট বুক ঠিক হয়, এই পয়েন্টগুলো তুমি যদি শিখে মার্কেট থেকে টাকা বার করতে চাও, তাহলে তোমার মধ্যে এই এলিজিবিলিটি হওয়া দরকার আছে। যদি এই এলিজিবিলিটি না থাকে, তাহলে ওই 9টা পয়েন্ট কিন্তু আপনার মধ্যে মিস হবে, ওই 9টা পয়েন্ট কিন্তু আপনার কাজ করবে না। এই 7টা পয়েন্ট কিন্তু ওই 9টা পয়েন্টকে প্রেজেন্ট করবে। বুঝতে পারা গেল কথাটা? বুঝতে পারা জি গেল ভাই। কথাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। মানে মার্কেটে এসে দাঁড়িয়ে মার্কেট থেকে টাকা বের করার জন্য মার্কেট বলছে যে এই 7টি পয়েন্ট কিন্তু তোমার মধ্যে হওয়া চাই। যদি কোনো লোকের কাছে এই 7টি পয়েন্ট যদি না থাকে, তাহলে সে মার্কেটে কোনোদিন সাস্টেন করতে পারবে না। তাদেরকে মার্কেট যে কোনো অবস্থাতে যে কোনো সময়ে ধাক্কা দিয়ে কিন্তু বের করবে। এটা আমার মুখের কথা নয়, এটা বাজারের কথা। আর এই জিনিসটা আমি অনেকবার অবজার্ভ করেছি, অনেকবার দেখেছি, যার জন্য 7টা পয়েন্টকে কিন্তু আমি একের পর এক ডায়েরি দিয়ে আমি নোট করতে 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 7 বছর আমাকে লাগলো। আপনাদেরকে আমি 7 দিনের চ্যালেঞ্জ দিয়ে বলছি, কিন্তু আমাকে এই জিনিসগুলো গোছাতে কাজ করতে আমাকে কিন্তু 7 বছর পেরিয়ে গেছে। আমি 7 বছর পিছনে ঘুরে দেখিনি। আমি শুধু কি করেছি, যে মার্কেটকে দেখেছি, বুঝতে চেয়েছি যে মার্কেট কি বলছে। মার্কেট যেভাবে আমাকে বলতে চেয়েছে সেভাবে আমি বোঝার চেষ্টা করেছি। আর ওই জিনিসগুলোই কিন্তু আপনাকে শেয়ার করার চেষ্টা করছি, ওই জিনিসগুলোই আপনাকে শেয়ার করার চেষ্টা করছি। আলিউল আলাম। হ্যাঁ, একটু আমার মেয়ের অসুস্থতা, ডাক্তার দেখাতে গিয়েছিলাম, এই মাত্র ফিরলাম, ওই কারণে আমি লেট হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, যাই হোক, কিন্তু একটু সময় ধ্যান রাখবেন, কারণ হ্যাঁ এখানে তো হ্যাঁ, আমরা আজকে একসঙ্গে। উপায় ছিল, ডক্টর ভিজিট মানে টাইমটাই আমার শিডিউল করেছিল যে আগে ফেলাম। আচ্ছা, যাই হোক, তো যেগুলো হয়তো একটু মিক্স হলো, কিছুটা সামিউল দার মিক্স হলো, কিছুটা সামি মাহমাদের মিক্স হলো, কিছুটা আপনার মিক্স হলো। তো যাই হোক, যদি কালকে পারি তো বা ওটাকে কিছু কভার করার চেষ্টা করব। বাকিটা টপিকটা একটু শুনেন, হ্যাঁ? বুঝা গেল? বুঝা গেল? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো এই যে এখন শুরু থেকে যে আলোচনা করছি আর কি, তো এই আলোচনাটা কেন করছি? আপনাকে যদি চাই, তোর যেটা মার্কেটের ভাষা আছে বা ট্রেডারের মধ্যে ভাষা আছে যে স্ট্র্যাটেজি, এখানে আপনাকে স্ট্র্যাটেজি দেওয়ার আমার কোনো লক্ষ্য নেই। এখানে আপনাকে আমার স্ট্র্যাটেজি দেওয়ার দরকার নেই। স্ট্র্যাটেজি যদি দিতে হতো তাহলে এখন প্রায় আধ ঘন্টা 48 মিনিট চলছে ক্লাস, 10 মিনিটের মধ্যে আপনাকে স্ট্র্যাটেজি দিয়ে বুঝিয়ে দিতে পারতাম। কিন্তু স্ট্র্যাটেজি দেওয়ার আমার প্রয়োজন নেই। আমার কি দেওয়ার প্রয়োজন আছে? 8 বছর অভিজ্ঞতা। স্ট্র্যাটেজি দিতে গেলে কি হবে, আপনি সঠিক জিনিসটা সঠিক সময় ব্যবহার করতে পারবেন না। আপনাকে বললাম এখানে বাই করো, এখানে স্টপ লস, এখানে রাইট করো, তারপরে কিন্তু যদি আপনাকে চার্টের ভাষা যদি শিখতে হয়, তাহলে কিন্তু আপনাকে সময় লাগবে। তো আপনি সময় দিয়ে ক্লাসটা করবেন, আশা করি। সবাই যখন এসছে, আর একবার কথাটি আমি বলি যে এই 7 দিন ইন্টু 24 ঘন্টা, 2 ঘন্টা মানে 14 ঘন্টা আমার সঙ্গে সময়টা ব্যয় করেন। অনেক সময় অনেক জায়গায় কত না সময় ব্যয় করেছেন, এই মার্কেট নিয়ে হোক আর এই লাইভ পরিচালনা নিয়ে হোক। এই মার্কেটের যে কোর্স আছে, এখানে আপনার কিভাবে যে নিজের যে
প্রত্যেকদিনের চলাফেরা আছে, সেটার মধ্যেও কিন্তু সাইকোলজি কিছু পয়েন্ট আছে যাতে তোমাকে হেল্প করবে। মার্কেট শুধু শিখবে না, নিজের মধ্যে একটা পরিবর্তনের একটা রাস্তাও কিন্তু পেয়ে যাবেন। তো 14 ঘন্টা আপনি অনেক জায়গায় ব্যয় করেছেন, 14 ঘন্টা আমার সঙ্গে ব্যয় করেন আপনার স্টক মার্কেটের জার্নি। আলহামদুলিল্লাহ 2025 সালে কিন্তু নিজের ক্ষমতায় দাঁড়িয়ে যাবেন। এখন আমি যখন ফেসবুকে বা এতে কোথাও যাই তখন দেখি কি যে লোকে টিপ চাই, লোকে টিপ চাই। তো টিপ নিয়ে কাজ কতদিন করবে? শামীম দা একটু মাইকটা বন্ধ করবে না, প্রয়োজন হলে অন করবেন, ঠিক আছে? তো সবাই কি রেডি আমার সঙ্গে 14 ঘন্টা সময় বার করার জন্য? যদি মনে হয় যে আমি মার্কেটে কাজ করতে এসেছি, মার্কেট থেকে টাকা বার করতে এসেছি, মার্কেটকে শেখার জন্য এসেছি, মার্কেটের পরিভাষা জানার জন্য এসেছি, মার্কেটের চার্ট কি বলে, চার্টের ভাষা শেখার জন্য এসেছি, তাহলে আপনাকে আমার সঙ্গে 14 ঘন্টা ব্যয় করতে হবে। 14 ঘন্টা তো ধরো 7 দিনে 2 ঘন্টা, দরকার হলে 2 দিন আরো এক্সটেন্ড হতে পারে। তো আপনারা কি আমার সঙ্গে ব্যয় করতে আছে রাজি আছেন? 100%। হ্যাঁ হ্যাঁ। আসাদুল ইসলাম ভাই কি খবর? তোমার কোনো রেসপন্স পাচ্ছি না। ঠিক আছে, আছি আপনার সঙ্গে, চিন্তা নেই। মানে আমি বলতে চাইছি যে আমি যে কনফিডেন্সের সাথে মার্কেটকে দেখি, মার্কেটকে যে ভাষাটা আমি পড়তে পারি সেই ভাষাটা তোমাকেও শিখতে হবে, আর শেখার জন্য সময় লাগবে। যদি স্ট্র্যাটেজি আপনাকে দিতাম তাহলে 1 ঘন্টার মধ্যে দিয়ে বেরিয়ে যেতাম। তো সেটা আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য আছে আমার মতো কেউ কষ্ট করে যদি মার্কেটকে সময় ব্যয় দিয়ে শিখে তাহলে সময় অনেকটাই নষ্ট হবে। আমি 7 বছর যে সময় ব্যয় করলাম সেই সময়টা তোমাদের যদি ব্যয় না হয় সেটাই আমি চেষ্টা করব। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তো এবার কথা হলো যে আগের 9টি পয়েন্টকে জানার জন্য এই 7টি এলিজিবিলিটি আপনার মধ্যে হওয়া চাই। এই 7টি এলিজিবিলিটি আমাদের মধ্যে হওয়া দরকার আছে। যদি এই 7টি এলিজিবিলিটির পয়েন্টগুলো যদি আমার মধ্যে না থাকে তাহলে আগের যে 9টি পয়েন্ট লাগে মার্কেটকে রাইট করার জন্য, মার্কেট থেকে টাকা বের করার জন্য, সেটা সম্ভব হবে না। 1 নম্বর পয়েন্ট কি আছে? সিম্পলিসিটি। কথা বলবো আমি তো বলতে মিট করুন না লক্ষণকে, ওই যে গেমিং মাস্টার। একটু মাইকটা অফ রাখবেন না। গেমিং মাস্টার আব্দুল রাউফ, গেমিং মাস্টারকে মিউট করতে বলুন না স্যার, ও শুনতে পাচ্ছি না আমরা। হ্যাঁ বলছি তো ওকে। আব্দুল রাউফ গেমিং মাস্টার। হ্যাঁ বলেন স্যার। গেমিং মাস্টার, আচ্ছা ঠিক আছে। গেমিং মাস্টার, হ্যাঁ বলেন স্যার। বলছি আপনার মাইকটা মিউট রাখেন। ও ঠিক আছে, চেষ্টা করেন, হ্যাঁ বোঝার চেষ্টা করেন। আমি তো এখন পর্যন্ত আপনাদের কাছে কোনো চার্জের কথা বলেছি? চার্জের কথা বলিনি, কারণ আমি আপনাদেরকে নিজের ফ্রি দেওয়ার জন্য বলেছি। আমার অনেক দিদি ভাই বা অনেক দাদা ভাই ফেসবুক হোয়াটসঅ্যাপে আমার কিন্তু কোশ্চিন করে যে কোর্সের শেষে চার্জ করবেন আর কিছু। এটা আমার লক্ষ্য নাই। আমি 40 জনকে আহ্বান জানিয়েছিলাম, তার মধ্যে
কতজন সিলেকশন হয়েছিল? 17 জন সিলেকশন হয়েছিল। তো যাদের আসার ইচ্ছা আছে, মার্কেটকে জানার ইচ্ছা আছে, তারা অটোমেটিকলি জায়গায় পৌঁছে যাবে। যাদের ইচ্ছা নেই তাদের নিয়ে চিন্তা করে লাভও নেই। তো আপনারা হয়তো ভাববেন যে আমার কোনো প্ল্যান আছে, একদমই নাই। সরলতা, সহজভাবে আর ক্লিয়ার, ফেস টু ফেস বলছি, ক্লিয়ার। আমি কিন্তু আপনাদেরকে কোর্সটা সম্পূর্ণভাবে ফ্রিতে দিব। এতে কোনো আমার ইফ বাট কিন্তু পরন্তু কোনো কিছু নাই। আমার এই কোর্সটা আপনাদের সঙ্গে জড়িয়ে যাওয়ার মেন উদ্দেশ্য হলো, আমি 8 বছর থেকে 7 বছর প্লাস ঘরের বাইরে বেরিয়ে যাইনি মার্কেটের জন্য। তো আমার পরিচয় আপনাদের সঙ্গে জড়িয়ে যাওয়ার জন্য আমি কিন্তু এই কাজটা করছি আর কি, যেন আগামীতে আমাদের সবাই সবার সঙ্গে সম্পর্কটা থাকে। যাই হোক, তো মার্কেট আমাদের কাছে চাইছে কি, আমরা কিন্তু টপিকে আসছি। মার্কেট আমাদের কাছে চাইছে কি? মার্কেট আমাদের কাছে চাইছে যে সিম্পলিসিটি হতে হবে, সরলতা হতে হবে। আপনাকে বেশি বুদ্ধি লাগিয়ে কাজ করতে হবে না, আপনাকে চার্টের মধ্যে অনেক কিছু ব্যবহার করতে হবে না। চার্ট বলছে যে আমার মধ্যে সবকিছু পরিষ্কার আছে। পরিষ্কার কি আছে? প্রাইজের মধ্যে পরিষ্কার আছে। একটা চার্টে কি আছে? প্রাইস তো আছে। ক্যান্ডেলের মধ্যে কি 4টা প্রাইস আছে না? ওপেন, হাই, লো, ক্লোজ। তো ওই প্রাইসটাকেই তুমি ফলো করো না। প্রাইসকে যদি ফলো করতে পারি নানা রকম ইন্ডিকেটর ছাড়া, পিওর যদি আমরা প্রাইসটাকেই দেখি, তাহলে আমাদের কি হবে? সিম্পলিসিটি হবে। চার্টকে সহজভাবে সরলভাবে দেখার একটা পেয়ে গেলাম। তো মার্কেটও এটা কিন্তু বলছে আমাদের যে তুমি চার্টের মধ্যে 10 রকম ইন্ডিকেটর লাগিয়ে দাও, তাহলে আসল যেটা জিনিস দেখার প্রাইস, সেটাই তুমি দেখতে পাবে না। এইদিকে ট্রেন লাইন লাগাবে, এদিকে তোমার কি বলে বলিঞ্জার ব্যান্ড লাগাবেন, এদিকে তোমার কত রকমের ইন্ডিকেটর আছে। তো ওই সব ইন্ডিকেটর বাদ দিয়ে তুমি শুধু কি করো? প্রাইসকে ফোকাস করো। প্রাইস কি বলছে, প্রাইস যেটা বলবে সেটা অনুসারে তো কাজ করো। তো এটা হচ্ছে সিম্পলিসিটি, সহজভাবে সরলভাবে দেখা চার্টকে। তারপরে কি বলছে যে ইগোলেসটা কত বড় পয়েন্ট আছে। যদি আমাদের মধ্যে ইগো থাকে, আমরা কি ধারাবাহিক জীবন চলতে পারবো? আর যদি ইগো একদমই জিরো থাকে, তবুও চলতে পারবো না। যদি ইগো আমাদের একদমই জিরো থাকে, তবুও চলতে পারবো না, আর অতিরিক্ত হয়ে গেলেও কিন্তু আমরা চলতে পারবো না। তো আমাদেরকে অহংকারহীন হতে হবে। ইগো থেকে আমাদের ইগোর স্কোর যেটা আছে, ইগোর স্কোরকে আমাদেরকে কমাতে হবে। ইগো যদি আমরা কমাতে না পারি, তাহলে আমাদের মার্কেট আমাদের জায়গা দিবে না। একটা স্টক ইগো কেন তৈরি হয়? নিজেকে সম্পূর্ণ একটা কি বলে যে নিজেকে বড় মনে করে নাও, একটা যে আমি একটা স্টক সঠিকভাবে দেখলাম, সঠিক অ্যানালিসিস করলাম, কি করে হতে পারে এখান থেকে পড়ে গেল? সম্ভব তো নয়। মার্কেট পড়ে যাবে, আমি তো অ্যানালিসিস করলাম, কালই ঠিক ছিল। তো এই যে একটা ইগো যদি হয়ে যায়, তাহলে লসের সম্মুখীন হতে হবে আমাদেরকে। তো আমরা কি করব? যে ইগো লেস হব, ইগোর স্কোরটাকে আমরা কিন্তু কমাবো। খুব জিরো করব না, আর খুব হাই রাখবো না। তো ইগোটা তো আর কোনো একটা প্যারামিটার নেই যে ওটাকে কম করতে পারবো, কোনো তো ভলিউম টাইপের কোনো ব্যাপার নেই।
ইগোটাকেই, বুঝতে পারছেন কথাটা? তো ইগোর স্কোরটাকে কম করার জন্য আমাদের কিসের প্রয়োজন হবে? সিস্টেমের প্রয়োজন হবে। সিস্টেম যদি বলে এখান থেকে বেরিয়ে গেলাম, সিস্টেম বলে এখানে থাকো, থাকলাম। তো সিস্টেম বললো বেরিয়ে যাও, তো বেরিয়ে গেলাম, মানে ইগোর উপর লেভেলটা আমার নেই। সিস্টেম বলে যে এখান থেকে দাঁড়াও, এখানে থাকো, ওয়েট করো, তাহলে আপনি কি করবেন? যে ইগোর যেটা জিরোর লেভেল আছে সেখান থেকেও কিন্তু আপনি কম হলেও আপনি কাজ করতে পারবেন না, আর বেশি হলেও কাজ করতে পারবেন না। তো সব সময় এটা মনে রাখবেন যে মার্কেট চার্ট যেটা বলবে সেটাই কাজ করব। আমি নিজের কোনো বেশি মানে ভরসা আর কি, বেশি নিজেকে চার্টের থেকে বেশি কখনোই আমি অনুভব করব না। চার্ট যেটা বলবে সেটাই কিন্তু আমাকে কাজ করতে হবে। আমাদের মধ্যে অনেকেই দেখি, আমার সঙ্গে যেই কয়েকটি স্টুডেন্ট শিখছিল আর কি, যখন আমরা শিখছিলাম মার্কেট জানছিলাম, তো তারা 2018 যেটা বললাম কারেকশন, সেই কারেকশনে কিন্তু তাদেরকে মার্কেট বার করে দিয়েছে। কেন? তারা আমার সঙ্গে তারা স্টক নিয়েছিল, তো তারা কি করলো যে কি করে এখান থেকে আসতে পারে, খুব বেশি 10% পড়বে, 5% পড়বে। তো তারা কিন্তু স্টক কাটলো না, তারা কি করলো, ওখানে স্টককে রাখতে 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 আপনার বিশ্বাস হবেন না, প্রায় 85,000 বা 82,000 আশপাশ এমআরএফ স্টকের ব্যাপারে জানেন, দেখেছেন আপনারা কেউ? এমআরএফ স্টকের ব্যাপারে দেখেছেন? হ্যাঁ দেখেছি। 82,000 তারা কিন্তু ওখানে স্টকটা বাই করেছিল। 82,000 বাই করার পরে যখন 60,000 আশপাশ, 58, 59 বা 60,000 আশপাশ যখন স্টকটি আসে, তখন তারা নিজেকে আর মেনটেন করতে পারছিল না। শুরু থেকে তো তারা বলছিল যে না কোনো ব্যাপার নাই, চলে আসবে, উপরে চলে যাবে। কিন্তু তারা যতটা হিম্মত করতে গেল ততটা তাদেরকে মার্কেট ভাঙতে গেল। একটা স্টকে 20,000 টাকা ডাউন খেয়ে যাওয়া মানে ওর হিম্মত হেমে গেল 62,000। তারপরে ও কি করলো, যে স্টকটা বিক্রি করলো। এখন স্টকটি 1.5 লাখের কাছাকাছি প্রায়। কত সময় লাগলো? 2 বছর। 2 বছর সময় লাগলো। 2 বছরে আছে কোনো এমন জায়গা যেখানে পয়সা ডবল হয়? না দাদা। তো এই যে 2 বছরে বা পয়সাটাকে ডবল করা, এর থেকে আর ভালো বিজনেস কি হতে পারে? তো তাদের অবস্থাটা খারাপ কোথায় হলো? ইগো থাকার জন্য। তারা যদি ওখানে সিস্টেম চার্জ যখন বলছিল, মানলাম 82-83 হাজারে কিনলো, 5,000 ডাউন হলো, তো ওখান থেকে বেরিয়ে যেত। আর তাদের যদি সিলেকশন ঠিক থাকতো তাহলে 82,000 জায়গায় ওরা 62,000 এন্ট্রি করতো। তো তারা নিচেও না ঠিক জায়গা খুঁজে পেল, না উপরে খেলো, তাদেরকে লস নিয়ে আসতে হলো। তারপরে কয়েকটা আরো স্টক ছিল, কিন্তু এখন পর্যন্ত তারা মার্কেট থেকে বার হয়ে গেছে। যার জন্যই বলছি, কখনোই ধারাবাহিক জীবনে হোক আর স্টক মার্কেটে হোক, ইগোহীন হতে হবে। একদম জিরো না, জিরো হলেও চলতে পারা যাবে না, আর হাই হলেও কিন্তু চলা যাবে না। তো আমাদেরকে ইগোলেস হিসাবে চলতে হবে। বুঝা গেল ইগোলেসটা? আসাদুল ইসলাম বুঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, এবার হচ্ছে কি,
প্রভাতী হালদার ম্যাম, দিদিভাই। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার কথা হলো 3 নম্বর কি আছে, লং টার্ম অ্যাপ্রোচ। একটা স্টক যখন আপনি সিলেকশন করবেন, তখন ওই স্টকটার লং টার্ম অ্যাপ্রোচ আপনাকে রাখতে হবে। যে আমি লং টার্ম অ্যাপ্রোচটা কোথা থেকে পাবেন? রিস্ক অ্যান্ড রিওয়ার্ড দেখে। আগের পয়েন্ট ছিল না? হ্যাঁ হ্যাঁ রিস্ক টু রিওয়ার্ড। হ্যাঁ তো রিস্ক টু রিওয়ার্ড আপনাকে বলবে যে এই স্টকটার লং টার্ম অ্যাপ্রোচ কি হওয়া দরকার আছে। লং টার্ম অ্যাপ্রোচটা আপনাকে ওই রিস্ক টু রিওয়ার্ড আপনাকে কিন্তু প্রেজেন্ট করবে। তখনই আপনি বুঝতে পারবেন যে আমি এখানে যে রিস্কটা নিচ্ছি, 5% হোক, 10% হোক, 3% হোক, যতটা রিস্ক নেবেন তখনই আপনাকে চার্ট বলবে যে এখানের যাত্রা কতটা আছে, এখান থেকে সেই স্টকটির যাত্রা কত দূর আছে, কত দূর পর্যন্ত যাবে। তো এই যে লং টার্ম অ্যাপ্রোচের মানে এটা নয় যে কি 5 বছরে আমি লং ভাবলাম, 3 বছরের জন্য নিলাম, 10 বছরের জন্য নিলাম, না। আমার কাছে এরকম কোনোটাই নাই। আমি যদি আগে আপনাদেরকে দেখাবো যে লং টার্ম অ্যাপ্রোচের মিনিংসটা কি, কিভাবে লং টার্ম অ্যাপ্রোচকে আমি ব্যবহার করি। লং টার্ম অ্যাপ্রোচের কথাটা এখানে বলছে মার্কেট যে আপনি যতটা রিস্ক নিচ্ছেন, কোনো একটা স্টক, কোনো একটা টাইম ফ্রেমে রিস্ক নিচ্ছেন, তো সেই রিস্ক অনুযায়ী যতটা প্রফিট আসার দরকার আছে এই স্টকটাতে, সেই পর্যন্ত আপনাকে অ্যাপ্রোচ দিতে হবে। যদি সেই পর্যন্ত অ্যাপ্রোচ যদি না দিতে পারে, তাহলে কি হবে, আপনি রিস্ক নিলেন 10 টাকা, আর 10 টাকা প্রফিটে আসলো, মানে 1:1 আসলো, আপনি বেরিয়ে গেলেন। হয়তো ওটা স্টকে আপনাকে 10 টাকা লস নিয়ে আসতে হতো। আচ্ছা, আমি একটা কথা বলবো, জানতে চাইবো। বলেন। বলছি এই যে একটা স্টক কত দূর দৌড়াবে, মানে এইটা মানে সবসময় কি প্রেডিক্ট করা সম্ভব হয়? এরকম বহু ঘটনা আমার সঙ্গে ঘটেছে যে মানে তার রেজিস্ট্যান্স লেভেল টাচ করে গেছে, বা আমি ভাবলাম বেরিয়ে যায়, যদি নেমে যায়, এবং 2 দিন পর নেমেওছে, আমি সেই মুহূর্তে বেরিয়ে গেছি, এবং তারপরে রকেট হয়ে চলে যাচ্ছে সেই স্টক। বা এমন কিছু স্টক সে থামছেই না, মানে সেই 1 বছরে সে 2000%, 3000% রিটার্ন করে দিচ্ছে। তো আবার আর একটা স্টকের কথা বলবো, খুব রিসেন্ট একটা নেলকো বলে একটা স্টক আছে টাটার। তো ওই স্টকটাতে আমি 3 বার এক্সিট এবং এন্ট্রি করলাম। মানে এইবারের এন্ট্রিটা মানে সবচেয়ে বেশি রিটার্ন দিচ্ছে, প্রায় 50%-এর উপর রিটার্ন দিচ্ছে। এর আগেও আমি 30%, কোনো সময় 20% রিটার্ন নিয়ে পেরিয়েছি। এবং যতবারই একটা রেজিস্ট্যান্স এসে যাচ্ছে, যখন সেখান থেকে ফল করছে, আমি বেরিয়ে আসছি, আবার সেখান থেকে ফল করতে 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 একটা সাপোর্ট নিচ্ছে, নিয়ে আবার ফের উঠছে। তো সেই জন্য মানে আবার কিছু স্টক আছে যার ওঠার কথা, তার ফান্ডামেন্টালি খুব ভালো রেজাল্টও আছে, কিন্তু দেখা যাচ্ছে সে উঠতে চাইছে না, দীর্ঘদিন ধরে একটা জায়গায় স্টেবল হয়ে আছে। তো এইটাই জানতে চাইছি, এটা কি প্রেডিক্ট করা যাবে? 100%। সেটা কি করে সম্ভব হবে? যে আপনি যে স্টকটা নিচ্ছেন, ধরো আপনি যে স্টকগুলো নিয়েছেন, সবাই আমরা একে অপরে কিন্তু কোনো না কোনো স্টকে আমরা কিন্তু এন্ট্রি করে আছি বা এন্ট্রি করেছি, ঠিক তো? নীল রয় দাদার উপর এই একটা কোশ্চিনের উপর কিন্তু আমি নিজের একটা অ্যান্সার দিচ্ছি। আমরা যজনই এখানে ক্লাসে আছি, সবাই তো কোনো না কোনো একটা স্টক তো আমরা বাই করে রেখেছি বা আছে, বা আমরা এক্সিট করেছি, স্টক তো আমরা বাই করেছি। তো স্টকটা যেন বাই করার পরে, যে আমি এক্সিট করার পরে, বাই করার পরে স্টকটি চললো না, আর এক্সিট করার পরে চললো, তো এটা কেন হলো? এটা এজন্য হলো যে আপনার কাছে কোনো সিস্টেম নেই। আপনার কাছে কোনো সিস্টেম নেই যে কিভাবে রাইড করব। আপনাকে একটা কথা বলি, যারা পাইলট আছে, যারা জাহাজ উড়ায় আর কি, তারা মাটি থেকে আকাশে 10,000 12,000 ফিট উঁচুতে কি করে বলতে পারে যে আমরা 10,000 উপরে আছি, 10,000 ফিট উঁচুতে আছি?
তাদের কাছে তো সিস্টেম আছে, সিস্টেম দেখে তো বলছে, ঠিক বলছি তো? তো ওই সিস্টেমটা আপনাকে দেব, আপনি যেটা কোশ্চিন করলেন আপনার ডায়েরিতে লিখেন, বা আরো আমার যে স্টুডেন্টগুলো শুনলেন দাদার কোশ্চিনটা সেটা লিখেন, আর আপনাকেও দেখাবো চার্টে, আপনাকেও কিন্তু সেখানেও চার্টে দেখাবো যে আপনি আপনি যে স্টকটার কথা বলছেন কোথায় মিস করেছেন। আপনাকে 100% বলছি যে কোর্সটার মাঝপথে গিয়ে আপনি কিন্তু বলবেন সত্যি সত্যি এই জিনিসটা আমার আগে দরকার ছিল। এখন যদি আপনাকে বলি আপনার ভাবনা চলে আসবে। আপনাকে এখন আপনার কোশ্চিনের উত্তর কোর্সের মধ্যে পাবেন, আমি কোশ্চিনের মধ্যে উত্তর দেব না, কোর্স উত্তর দেবে, আপনি শুধু ক্লাসটার মধ্যে জড়িয়ে থাকেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আপনাকে যদি এখন দেখিয়ে দিই আমার সিস্টেমটা, তো সহজে বুঝতে পারবেন না, উত্তরটাই দেওয়া হবে আপনাকে। কিন্তু যদি আপনাকে প্রসেসের মাধ্যমে দিই, এই যে আমার কোর্সের প্রসেস আছে, এই প্রসেসের মাধ্যমে দিই, তো আপনি আগে আর কোনোদিন ভুল করবেন না। আগে যেন ভুল আর না হয়, যা হয়েছে বললাম তো, এই 7 দিন পরে আপনার সিলেকশন সঠিক হয়ে যাবে। এরকমটা অনেকেরই কোশ্চিন আসে, কিন্তু তাদেরকে আমি বলি আপনার কোশ্চিনটা ডায়েরিতে লিখে রাখেন। যদি আমার কোর্সের মধ্যে অটোমেটিকলি উত্তর না পান তাহলে আমাকে কোশ্চিন করবেন, আশা করি তোমাকে হাত ধরিয়ে তোমার কোশ্চিনের উত্তর, কোশ্চিনের জায়গা, উত্তরের জায়গা তোমাকে দেখিয়ে দেওয়া হবে। ঠিক বুঝলেন দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তো যাই হোক, তো বলছিলাম কি, লং টার্ম অ্যাপ্রোচ, লং টার্ম অ্যাপ্রোচ, আপনি যে টাইমের একটা স্টকটাকে বাই করবেন সেই জায়গা থেকে একটা কি বলবে যে এখান থেকে স্টকের পটেনশিয়াল কত আছে উপরে যাওয়ার, পটেনশিয়াল কতটা আছে উপরে যাওয়ার, সেই হিসাবে কিন্তু আপনার হবে কি লং টার্ম অ্যাপ্রোচ। মানে আপনি যদি ওই স্টকটাকে মান্থলি চার্টে দেখেন তার লং টার্ম অ্যাপ্রোচ হবে আলাদা, ওটাকে যদি উইকলি চার্টে দেখেন তাহলে তার হবে আলাদা, যদি ডেলি দেখেন ডেলি চার্টে তাহলে তার হবে আলাদা, যদি আপনি দেখেন 4 ঘন্টার চার্টে। আমাদের মধ্যে তো অনেকজন কনফিউজ হয়ে যায় যে আমি চার্ট দেখবো তো কোন টাইমে দেখবো, এন্ট্রি করছি ডেলি টাইম ফ্রেমে আর এক্সিট করছি 5 মিনিটের টাইম ফ্রেমে, ভয় লেগে যাচ্ছে। তো এটা কি কারণ? সিস্টেম না থাকার কারণ। যদি আপনি ডেলি টাইম ফ্রেমে স্টকটাকে দেখছেন, ডেলি টাইম ফ্রেমের চার্টে, তাহলে সেখানেই তোমার কত দূর যাবে, পটেনশিয়াল কতটা আছে, চার্ট তো পরিষ্কার বলবে। এখানে সামিউল আলম আছে, ওনার সঙ্গে আমার কতবার কথা হয়েছে, কতবার চার্টে তিনি আমার কাছে জানতে চেয়েছেন, তাকে আমি ওপেনলি বলছিলাম যে স্টকে এতটা রেট আসবে নিচে, এতটা উপরে যাবে, এখন এন্ট্রি করেন না, এত সময় আছে। সামিউল দা আপনি বলেন তো ওদেরকে একটু যে সেরকম আপনার সঙ্গে মাঝে মধ্যে কথা হয় কিনা? একদম কথা হয় দাদা, আমাদের মাঝে মাঝে ইন্টারাকশন হয়, চ্যাটেতেও হয়, এমনকি আমরা ফোন কলেও হয়তো কথা বলেছি 2-3 বার, বেশি হয়তো সময় দিতে পারিনি। কিন্তু আমার যতবারই সমস্যা হয়েছে ততবারই হয়তো আমি আপনারই সম্মুখীন হয়েছি, আর আপনি আমাকে রেকমেন্ড করেছেন যে হ্যাঁ এই স্টকে এখন ইনভেস্ট করেন না, কি হ্যাঁ এটাই কিছুদিন পরে ইনভেস্ট করবেন, কিংবা এইটা একটা ভালো জায়গায় আছে। যেমন আপনি আমাকে জিও ফাইন্যান্সের ব্যাপারে বলেছিলেন যে এটার ভবিষ্যৎ খুব সুন্দর, এমনকি এটা নিয়ে আমি চর্চা মানে মার্কেটেও দেখছি যে এটাকে নিয়ে মার্কেট চর্চায় প্রচুর রয়েছে। তো আমি এখনো পর্যন্ত জিও ফিন্যান্সে ঢুকতে পারিনি, কিছুদিন আগে একটা সুযোগ পেয়েছিলাম, ভেবেছিলাম ওখানে একটু অ্যাড করব, মানে ফ্রেশ বাই করব, কিন্তু মানে পতন এমন ভাবে নিফটির হচ্ছিল যে আমি আর নিজে ইচ্ছে করে আর ঢুকিনি। আমি ভাবলাম হয়তো আরো একটু সময় পাবো। তো যাই হোক, হয়তো আমরা হয়তো রিটেলাররা হয়তো আমরা কোনোদিনই কোনো স্টকের একদম ডাউন সাইড বা একদম আপ সাইড, মানে একদম নিচে বা একদম মানে টপ আর বটম আমরা কোনোদিনই হয়তো নিশ্চয়ই পাবো না, মানে এক্সাক্ট আমরা পাবো না যে এইটাই এর এক্সাক্ট। কিন্তু আমরা তো আনুমানিক ওর পিছনে তো যেতে পারবো, অবশ্যই আনুমানিক পাবো, কিন্তু এক্সাক্ট একটা পয়েন্ট। ধন্যবাদ আপনার
কি বলে যে আপনি বলে দিলেন যে যে ব্যাপারে আলোচনা ছিল, তো আপনাকে তখন 2 মাস প্রায় 2.5 মাস আগে বলছি এখন জিওতে ঢোকা যাবে না। একদম তো এটা আমাকে কে বলছিল? আমাকে চাট বলছিল। আমি তো কোনো একদম ভবিষ্যৎবাণী করতে পারি না। না। আমাকে চাট বলছে যে আপনি বললেন যে দাদা জিও ফাইন্যান্সের কি ব্যাপার আছে, আমি চাট আপনাকে বললাম যে চাট না দেখলে আমি বলতে পারবো না, বলেছিলাম। একদম তো আমি চার্ট খুলে দেখলাম, চার্ট আমাকে বলছে যে এখন এই জায়গা এন্ট্রি করার না, যখন এন্ট্রি করার জায়গা আসবে আমি তোমাকে বলবো, এরকম চার্ট আমাকে বলছিল। সেখানে আপনাকে একদম বললাম যে এখানে এন্ট্রি করার জায়গা না। কবে এন্ট্রি করার জায়গা সময় বলবে, চার্ট বলবে, তখন জানিয়ে দেওয়া হবে। তো যাই হোক, একদম অনেক অনেক ধন্যবাদ। তো এই জিনিসটা আমাকে চার্ট বলছিল। এই যে লং টার্ম অ্যাপ্রোচ, তো সেই জন্য কি আমার কাছে ওই কোন স্টক খারাপ? আমার কাছে কোন স্টক খারাপ না। আমার কাছে 6000 স্টকই ভালো, 6000 স্টকই আমার পছন্দ। তবে কারো সঙ্গে মহব্বতের সঙ্গে পছন্দ না যে জিওকে নিতে হবে, জিওর সঙ্গে ট্রেড করতে হবে। যে চার্ট আমাকে ক্লিয়ারলি বলবে যে এইখান থেকে তোমার স্টকে এন্ট্রি করা যাবে, সেখান থেকে আমি এন্ট্রি করি। এবার ওখান থেকে আমাকে, আমি তো অনেক টাইম ফ্রেমের হিসাবে কাজ করি, তো যে টাইম ফ্রেম নিয়ে কাজ করি সেই টাইম ফ্রেমের হিসাবে কিন্তু আমি লং টার্ম অ্যাপ্রোচ রাখি। কোন চার্টে আমাকে 2 মাস থাকতে হয়, কোন স্টকে 15 দিন, কোন স্টকে 3 মাস, কোন স্টকে 6 মাস, কোন স্টকে 1 বছরও থাকতে হয়। তো আমি যে অ্যাপ্রোচ নিয়ে আসলাম সেই অ্যাপ্রোচ হিসাবে আমাকে ওখানে থাকতে হয়, যার কারণে টোটালি আমাকে ইয়ারলি 40% প্রফিট আনতে পারি আমি। তো ওই জন্যে আপনাকে কি লাগবে, যে লং টার্ম অ্যাপ্রোচ লাগবে। লং টার্মের অ্যাপ্রোচের আগেও এর পরিভাষাটা বুঝে যাবেন। তারপরে কি আছে 4 নম্বরে, রিয়ালিস্টিক। আপনাকে রিয়ালিস্টিক ভাবে কিন্তু ওই স্টকটাকে এর মধ্যে থাকতে হবে। এটা না যে আমি এখানে তো সব ঠিকঠাক দেখে নিলাম আর এন্ট্রি করার পরে দেখলাম যে কালকে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বাজেট আসবে, না জানি কি হবে, অনেক ভলাটিলিটি, স্টক চড়ছে পড়ছে। এটার মধ্যে কিন্তু আপনাকে ফোকাস একদমই রাখতে হবে না। হয়তো আপনারা এটা বলতে পারেন যে এরকম বলছেন আপনি, তাহলে কতটা সিওরিটি? একটা স্টক যখন কারেকশন করে বেরিয়ে যাবে তখন সেই স্টকে কারেকশন আসে না, তার ন্যাচারাল যেটা আপ ডাউন সেটা হয়। তো তাহলে আমাকে অ্যাপ্রোচ দিয়ে রাখতে হবে, রিয়ালিস্টিক দিয়ে রাখতে হবে। বুঝতে পারছেন আমার কথাগুলো? নীল রয় দাদা, কেউ একটু রেসপন্স দিবে? হ্যাঁ দাদা। হ্যাঁ, বোঝা যাচ্ছে। এবার এই যে আজকে একটা টপিক, আজ বা কালকে যে ক্লাসটা আমরা করছি, কি করছি? একটা আমরা রানওয়ে তৈরি করছি, যেন এই যে আমাদের স্টক মার্কেটের উড়ান, এই উড়ানটা যেন আমরা সহজে আগে গিয়ে 2 দিন পরে গিয়ে যেন আমরা সহজে বুঝতে পারি, যার জন্য আমরা নিজের ভিতটাকে, নিজের রানওয়েটাকে তৈরি করছি। যদি আমরা নিজের রানওয়ে তৈরি না করতে পারি, তাহলে আমার বলার যে ভাষা, যে পরিকল্পনা আছে, যে ভেবেছি আপনাদেরকে দেব, সেটা কিন্তু বেকার হয়ে যাবে। যার জন্য আমি কিন্তু এখান থেকে এই ধরনের আলোচনা আপনাদের সঙ্গে করছি। এখন পর্যন্ত আমরা মার্কেটের কোনো চার্টে যাইনি, হয়তোবা কালকেও না যেতে পারি। তো এখন যাদের নোট তো সবার কাছে পৌঁছে গেছে আশা করি, প্রিন্ট তো সবার করা হয়নি, নির্লয় দাদা বললো যেমন করা হয়নি। হ্যাঁ দাদা। তো প্রিন্টটা করলে কি হবে, আপনার সামনে থাকবে, আমি যা বলছি আপনি ওখানে কিন্তু ফিলিং আনতে পারবেন। আপনাদের সঙ্গে একটা কথা বলেছিলাম যে আপনাদের সঙ্গে এটাকে, এই নোটটাকে ডায়েরি লেভেলে বানিয়ে পোস্ট করব।
বাই পোস্ট করব, কিন্তু এই নতুন সালের জন্য আমাকে সে কথা দেয়নি, সে আমাকে তৈরি করে দিতে পারেনি, যার জন্যই আপনাদেরকে এই মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিতে হয়েছে। কারো সমস্যা তো হবে না, হয় না? কারো সমস্যা তো হবে না না? না না, ঠিক আছে, না না, ঠিক আছে ঠিক আছে। না দাদা, কোনো সমস্যা নেই। এবার নোটটাকে আপনারা দেখেছেন তো অবশ্যই। হ্যাঁ দাদা। নোটের মধ্যে যা কিছু দেওয়া আছে সেই পরিভাষা নিয়ে এখন পর্যন্ত কাউকে মার্কেটে আলোচনা করতে দেখেছো? ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়? না। কারণ এটা হচ্ছে কারা যারা, এটা হচ্ছে প্রফেশনালের একটা রহস্য। তারা কিন্তু, যারা প্রফেশনাল আছে তারা কিন্তু ওপেনলি মার্কেটে এভাবে আমাদের মতো আসবে না, ইউটিউবে আর ফেসবুকে ঢোল ঢোল বাজনা বাজাতে আসবে না। তারা নিজের কৌশলটাকে ইউজ করবে, যার জন্য এগুলো জিনিস ওপেনলি পাবলিক পাওয়া যায় না। আর এই যে জিনিসটা আপনাদের সামনে আমি দিয়েছি, সেটা কিন্তু আমিও কারো কাছ থেকে পেয়েছি, সেটা কিন্তু তার কাছ থেকেও আমি পেয়েছি। তো আমাদের কি রাখতে হবে? এক নম্বর কথা, এক নম্বর পয়েন্ট আমরা কি শিখলাম? সিম্পলিসিটি। 2 নম্বর শিখলাম ইগোলেস। ইগোলেস কিভাবে আমাদেরকে রাখতে হবে। তারপরে শিখলাম কি, যে লং টার্ম অ্যাপ্রোচ। লং টার্ম অ্যাপ্রোচ, একটা স্টকে আমি যে টাইমে নিচ্ছি তার অ্যাপ্রোচ কি দেওয়া যাবে, কতটা দেওয়া যাবে। তারপরে কি, যে রিয়ালিস্টিক, ওখানে আমাদেরকে স্টকটাতে নিজের ফোকাসের মধ্যে রিয়ালিস্টিক ভাবে কিন্তু আমাদেরকে থাকতে হবে, ঠিক আছে? আর 5 নম্বর পয়েন্ট হচ্ছে ভিশনারি। ভিশনারি এই যে একটা রিয়ালিস্টিক মানে লং টার্ম অ্যাপ্রোচের সঙ্গে পড়ে পয়েন্টটা, যে আমি যে আজকে স্টকটা নিলাম, ধরো উদাহরণস্বরূপ যদি বলা যায় যে ডেইলি টাইম ফ্রেমে নিলাম, আর আমি আমার সিলেকশন পয়েন্ট ঠিক বসছে, রিস্ক রিওয়ার্ড ঠিক বসছে, আর আমি দেখতে পাচ্ছি এখানে আমার 10% স্টপ লস আছে, 5% স্টপ লস আছে, আর প্রফিট আছে আমার এখানে ধরো যে 1x 2x। তো এই জায়গাতে বসে, স্টার্টিং পয়েন্টে বসে আর ওই সময়টাকে দেখা, ভিশনারি, ভিশন, ওই জিনিসটা আপনাকে কে শিখাবে? ওই জিনিসটা আপনাকে শিখাবে ভিশনারি, যে এই জায়গা থেকে বসে স্টার্টিং পয়েন্ট থেকে তুমি ওই জায়গাটাকে কিভাবে অনুভব করতে পারো। একটা উদাহরণ দিই বলি, ধরো কোনো একটা রোড সাইডে কিন্তু আপনি একটা জায়গা পেলেন, বা কোনো একটা অন্য কোনো জায়গাতে জায়গা পেলেন, একটা প্রপার্টি, আর আপনার কাছে খবর আছে বা এমনিতেও খবর আছে যে এখানে একটা হয়তো মেট্রো যাবে, মেট্রো যাবে। তো এখন যে আপনি নিলেন, কি ভেবে নিলেন? যে যতক্ষণ পর্যন্ত মেট্রো না হয়েছে, মেট্রো স্টেশন না হয়েছে, ততক্ষণ পর্যন্ত এই প্রপার্টিটা আমি বিক্রি করব না। এটা ভিশনারি। তোমার ওখানে ভিশন আছে, দেখার একটা অনুভব করেছো যে এখান থেকে এই পর্যন্ত যাবে, তখন আমি বিক্রি করব। সেরকম এই প্রপার্টিতে আপনি ভাবলেন যে এখানে মেট্রো স্টেশন হবে, তো আমি স্টকটিকে এই জায়গাটিকে কিন্তু সেল করব। তার আগে যদি কেউ আমাকে 1 লাখ টাকার জায়গা বা 5 লাখ টাকার জায়গা আমাকে যদি ওখানে ডবল দেয়, তাহলে কি আমি বিক্রি করবো ওটাকে? বিক্রি করলে তো আমি অল্প লাভ নিয়ে বেড়ে যেতে পারবো, কিন্তু আমার ভিশন আছে যে সেখানে আজ থেকে 2 বছর পর হোক, 6 মাস পর হোক, কিন্তু ওখানে মেট্রো অবশ্যই হবে। এবার যখন মেট্রো হবে তখন ওই জায়গাটার দাম কত হবে? এই ভিশনটা তুমি যখন শুরুতে নিয়েছো, আর মাঝখানে তুমি যদি ওখানে এক্সিট করো, তাহলে তোমার কি হবে? যে ভিশনারি পয়েন্টটা আছে সেটা তোমার মিক্স হবে। তো যতটা যে ভেবে নিয়ে এসেছিলে, যেটা ভেবে তুমি ওই জায়গাটা নিলা,
সেটা তো তুমি আর পেলে না। তার জন্য কি লাগে, যে ভিশনারি একটা যে মানে দূরদৃষ্টি দূর থেকে দেখলেন, সেই দেখাটাকে কিন্তু তোমাকে থাকতে হবে, রিয়ালিস্টিক ভাবে থাকতে হবে। বুঝতে পারলা কথাটা? সবাই বুঝতে পারলা এটা, যে ভিশনারি কাকে বলে? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। নিতাই সেনের কোনো রেসপন্সই পাচ্ছি না। নিতাই সেন, আমাকে বলছেন? না নিতাই সেন বলছি, ওটা নিতাই সেন। ও লিখে বলছে, হ্যাঁ স্যার বুঝে গেছে। যাই হোক, তো এটা হচ্ছে কি ভিশনারি। ভিশনারি যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি কি করবে, যে নীল রয় দাদা বললো যে এখান থেকে আমি কি করে ওখানে পৌঁছে যাব। একটা স্টক আমি নিলাম, আর বাই করার পরে কিন্তু ওই স্টকটা, সরি সেল করার পরে কিন্তু ওই স্টকটা রকেটের মতো ভাগছে। কেন ভাগছে? তোমার ভিশনারি সেই স্টকে নেই। শুরু থেকে তোমার ওখানে ভিশনারি সেট ছিল না। যদি সেখানে তুমি যদি সিস্টেম যদি থাকতো, তাহলে সেখানে তোমার ভিশনারিও থাকতো। তোমাকে সিস্টেম বলতো যে না, এখানে তুমি যেটা সেল করছো এটা সেলের জায়গা না, এখানে বিক্রির জায়গা না। অনেক সময় মার্কেট হঠাৎই করে এসে পড়ে যায়, তো সেই সময়টাতে যদি ক্যাপিটাল থাকে, আপনাদের আগে বলবো যে রিজার্ভ ক্যাপিটাল কিভাবে মার্কেটে রাখতে হয়। এখন পর্যন্ত আমি 30% টাকা নিজের রিজার্ভ রাখি, যে কোনো সময়টাকে মেনটেন করার জন্য। তো ওই সময়টা যদি আমি পেয়ে যাই, তাহলে আমার এক্সট্রা অ্যাডভান্স মানে এক্সট্রা চলে আসলো। তো আপনার কাছে যদি তখন ভিশনারি সিস্টেমের মধ্যে থাকতেন, তাহলে আপনার যে প্রফিটটা ছুটেছে সেটা ছুটতো না। আশা করি ভিশনারি পয়েন্টটা বুঝে গেছেন। এবার তারপরে 6 নম্বর পয়েন্ট কি হচ্ছে, যে ডিসিপ্লিন। ডিসিপ্লিন তো একদম মাস্ট লাগবেই। ডিসিপ্লিন ছাড়া কিন্তু কোনো মতেই কাজ করা যাবে না। ডিসিপ্লিন যদি আপনি না রাখতে পারেন, তাহলে ডিসিপ্লিন যদি আপনি না রাখতে পারেন, তাহলে কোনো মতেই কাজ করা যাবে না। নিতাই সেন কি বলছে, লোয়ার রেসপন্স কি বলছে, হাত দেখাচ্ছে। হ্যাঁ বলুন, বলুন কি বলছো নিতাই সেন, কি বলতে চাইছেন? বলো। না ওর ভুলে হাত লেগে গেছে মনে হয় স্যার। ও না, নিতাই সেন কিছু হাত হ্যান্ড রাইজ করছিল, তো যাই হোক ঠিক আছে। তো আমাদের ডিসিপ্লিন রাখতে হবে। ডিসিপ্লিন বলতে আমি যেই এই কোর্সের মাধ্যমে যে পয়েন্টগুলো, যে ডিসিপ্লিনগুলো তৈরি করেছি, সেই ডিসিপ্লিনগুলোই যদি মানেন, তাহলে এই আপনি এলিজিবিলিটির ক্রাইটেরিয়ার মধ্যে থাকবেন। আর যে কোর্সের কিওয়ার্ড আপনি দেখলেন, পড়লেন, সেটির মধ্যে থাকবে। যদি এই ডিসিপ্লিনকে যদি আপনি না মানেন, বা কোনো একটা পয়েন্টকে মিস করেন, তাহলে কিন্তু আপনাকে লসটা লাগবে। তাহলে আপনি মার্কেট থেকে লসটা আপনাকে লাগবে। ডিসিপ্লিনের মধ্যে রাখবেন, তো আপনাকে লসটা কম হবে। যেমন আপনাদেরকে একটা কথা বলি, যে রিস্ক ক প্রকার, রিস্ক কত প্রকার, কে বলতে পারবেন? কে একটু বলবেন? লিমিটেড রিস্ক আর একটা হচ্ছে বেশি রিস্ক আর কি, হাই রিস্ক। লিমিটেড রিস্ক আর হাই রিস্ক। হাই রিস্ক। আর কেউ বলবেন? আর কেউ বলবেন রিস্ক কত প্রকার? না দাদা। এটা কিছু ক্যালকুলেটিভ করা না। হাই রিস্ক বললো কে? বললো আব্দুল রাউফ।
হাই রিস্ক। আর একটা ক্যালকুলেটিভ রিস্ক আর কি। রিস্ক কত প্রকার? বলো বলো বলো, বলতে গেলে একটা বুঝতে পারবে। আমাকে আমি সবাই বলো। একটা ক্যালকুলেটিভ রিস্ক আছে না স্যার? ক্যালকুলেটিভ রিস্ক, আমি তোমার কোশ্চেনের উত্তর লিখছি, আমি বলছি, আমি একটু সবার রেসপন্স জানতে চাইছি। ক্যালকুলেটিভ রিস্ক, আর কি বলে হাই রিস্ক বললেন আব্দুল রাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাই রিস্ক। হাই রিস্ক, আচ্ছা। নিতাই সেন কি বলছেন হাই রিস্ক? আপনার ইয়ে কেন পাচ্ছি না? নিতাই সেন বলছে হাই, লো অ্যান্ড মিডিয়াম, মডিটেট, হাই, লো, মডারেট। মডারেট। আচ্ছা, আসাদুল তুমি কিছু বলতে চাইছো? রিস্ক কত প্রকার? রিস্ক সম্পর্কে আমার এখনো কোনো আইডিয়া তৈরি হয়নি। রিস্কের সম্পর্কে জানোই না? তাহলে রিস্ককে যদি না, এখনো খুব বেশি রিস্ককে যদি না বোঝা যায়, তাহলে মার্কেটে তো কাজ করা তো একদম কি বলে যে হাইওয়েতে 200 কিলোমিটারে গাড়ি চালানো হয়ে যাবে। সেই জন্যই তো আপনাকে কলেজে জয়েন করলাম। বললাম না আমি একদম নতুন, এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই খুব বেশি। গেমিং মাস্টার, আপনার কিছু ধারণা আছে রিস্ক কত প্রকার? স্যার আমি তো দুটো জানি, যে হাই লো, আর ইনি একজন লিখেছেন মডারেট রিস্ক, যে 3 নম্বরটা ওইটা কি ধরনের রিস্ক, ওইটা আমাদের জানা নেই। ওটা মিডিয়াম রিস্ক বলে, মিডিয়াম রিস্ক বলা হয়েছে, ওখানে লিখতে গিয়ে হয়েছে ওটা মিডিয়াম রিস্ক। ঠিক আছে। আর ওই দিদি ভাই প্রভাতী দিদি ভাই, না না আমার স্যার জানা নেই। নীল রায়, আচ্ছা যাই হোক, নীল রায় শুনতে পাচ্ছেন? নীল রায়, হ্যাঁ বলছিলাম যে রিস্ক কত প্রকার জানা আছে? না, জানা নেই। যাই হোক, আচ্ছা এবার বলি, রিস্ক হচ্ছে দুই প্রকার। রিস্ক হচ্ছে দুই প্রকার, সে জীবনে হোক আর স্টক মার্কেটেই হোক। রিস্ক দুই প্রকার, একটা কি হচ্ছে, এক নম্বর হচ্ছে নন রিস্ক, আর একটা হচ্ছে আননন রিস্ক। মানে এক নম্বর হচ্ছে জানা রিস্ক, আর একটা না জানা রিস্ক। রিস্ক হাই লো বলে কোনো জায়গা নেই। আমি যদি হাই রিস্ক নিই তো হাই রিটার্ন পাবো, কিন্তু কথা হলো যদি রিস্ক হচ্ছে দুটা, জানা রিস্ক একটা না জানা রিস্ক। আমি জানি যে এই স্টকে আমাকে 10% লস হতে পারে, এটা হলো আমার জানা রিস্ক। আর আমি জানি না যে এটা স্টকে কত % লস হবে, ওয়েট করতেই গেলাম পড়তেই গেল, ওয়েট করতে গেলাম পড়তেই গেল, ওয়েট করতে গেলাম পড়তেই গেল, তো এটা হলো না জানা রিস্ক, আননন রিস্ক। এর প্রতি আমার ধারণাই নেই যে কতটা আমার লস হবে। যদি আমি জানতে পারি আমার রিস্ক, তাহলে নিজের ক্যাপিটালকে প্রোটেকশন করতে পারবো। যদি আমি জানতে পারি যে আমার এই 1 লাখ টাকা ইনভেস্টের মধ্যে 10,000 টাকা তো আমার 10% বা 5% আমার তো স্টপ লস খাবে বা খেতে পারে, তাহলে এটা কি হলো আমার জন্য? আমি তো জানছি যে এই 10% বা 5% আমার রিস্ক খাবে আছে, তাহলে এটা আমার জন্য হলো কি নন রিস্ক না নন রিস্ক? বুঝতে পারোনি কথাটা মনে হয়? নন রিস্ক যেটা জানি সেটা নন রিস্ক। হ্যাঁ, যেটা আমি জানি সেটা হচ্ছে নন রিস্ক,
আর যেটা আমি জানি না সেটা হচ্ছে আননন রিস্ক। তো আমি যদি স্টক মার্কেটে জেনে বুঝে কাজ করতে পারি তাহলে আমার ক্ষতি কতটা? আমি যতটা জানি ততটাই তো। তো আমি যেটা ক্ষতিটা, যেটা লসটা আমি জানি, সেটা যদি আমার কাছে ধারণা থাকে তাহলে আমার ইফেক্ট পড়বে, সাইকোলজিতে ইফেক্ট পড়বে? পড়বে না। কারণ আমি জানি যে এখান থেকে এই পর্যন্ত এই হবে, তারপরে কি হবে, যে হয় এখান থেকে আমার প্রফিট আগে যাবে, না হলে এখান থেকে আমি এক্সিট হব। তো আমাদেরকে সব সময় নন রিস্কে কাজ করতে হবে। আননন রিস্কে কাজ করতে গেলে কিন্তু আমাদের লস হবে, আর লস অতটা হবে এক্সপেকটেশনের বাইরে, যেটা আমরা ধারণাও করতে পারবো না। বোঝা গেল কথাটা? বোঝা গেল কথাটা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। তো এই যে আমাদের রিস্ক মেনটেন করার জন্য, এই রিস্কটাকে মেনটেন করার জন্যই কিন্তু আমাদের ডিসিপ্লিন দরকার। আমরা যদি ডিসিপ্লিনের মধ্যে থাকি তাহলে আননন রিস্ক আমাদের কখনোই টাচ করতে পারবে না। আজকে আমি মার্কেটে 10 লাখ টাকার 20 লাখ টাকার পোর্টফোলিও নিয়ে বসে আছি, আর রাত্রের মধ্যে সকালে কি হবে আমরা তো জানি না। আমি তো জানি না, আপনি কেউ জানে না। তো যখন কেউ জানি না, তখন আমাদেরকে সকালে উঠতে গিয়ে ধরো দেখা যাবে একটা স্টক 5% পড়ে গেছে, তাহলে আমাকে যদি ওটা নিয়ে ঘাবড়াতে হয়, তাহলে আমি এক্সিট হয়ে যাব। এক্সিট হব কি হব না? অবশ্যই এক্সিট হব। এবার যখন এক্সিট হয়ে গেলাম তখন তো আমার প্রফিট আর আসবে না, কারণ ওই স্টকটা আমাদের মতো রিটেলকে বের করার জন্যই অনেকটা নিউজ আসে। আমি আজকাল আপনাদের সঙ্গে একটা ওপেনলি কথা বলছি, আদানির যে নিউজ আসছে সম্পূর্ণ এটা হচ্ছে কি আমাদের মতো রিটেলকে বার করার একটা প্ল্যান। চার্ট এখনো আদানির চার্টে এরকম কোনো সিনারিও নেই যে এখানে কোনো সমস্যা আছে। কিন্তু এই যে নিউজ, তাহলে নিউজ কি মিথ্যা? নিউজও সত্য, কিন্তু আমাদেরকে প্রেজেন্ট করছে এইভাবে যে তোমরা এখানে যদি না এন্ট্রি করতে পারো। এবারে আদানি তো কবে এন্ট্রি হবে আপনারা দেখছেন হয়তো অবশ্য চার্ট। আদানির উপরেও আমেরিকা থেকে এত বড় একটা অ্যালিগেশন আসা, যেমন তো আমাদের ব্যাপার নাই, অন্য কোনো কোম্পানির মধ্যে আসতো তাহলে ওতে তো সার্কিটই খুলতো না। তো কথা হচ্ছে যে ডিসিপ্লিনকে যদি আপনি মেনটেন করতে চান তাহলে রিস্কটা আপনার ওই ডিসিপ্লিনের মধ্যেই থাকবে। যদি রিস্ক আপনার জানা থাকে তাহলে আপনার লস হবে 5%, প্রফিট আসবে 5x। আপনি যদি 5 টাকার লস বহন করতে ক্ষমতা রাখেন তাহলে আপনার ওখানে কিন্তু প্রফিট আসবে 50 টাকা। কত পার্সেন্ট, কতবার আপনি মার খাবেন? আপনার 10টা স্টক যদি বাই করা থাকে তাহলে আপনার সেখানে এই সিস্টেম ডিসিপ্লিন অনুযায়ী 1 থেকে 2টা আপনি লস খাবে। 80% 8টা স্টক আপনার কিন্তু প্রফিটেই চলবে। তো এই যে প্রফিটকে নিয়ে আসার জন্য ডিসিপ্লিন প্রয়োজন আছে। তারপরে কি আছে 7 নম্বর, ফোকাস। এই যে স্টকের মার্কেটে যে এমটিসি কোর্স, এই কোর্সটাকে কিন্তু তোমাকে ফোকাস ভাবে রাখতে হবে। কোর্সের মধ্যে যা কিছু আলোচনা হচ্ছে, যা কিছু বলা যাচ্ছে, যা কিছু দেখানো যাবে, উদাহরণ, লাইভ উদাহরণ, সবকিছু তোমাকে ফোকাস হিসাবে দেখতে হবে, আর সেম ফোকাস হিসাবে মার্কেটে কাজ করতে হবে। তো এমনও কোনো ব্যাপার নয় যে আপনাদেরকে তো দেখালাম ট্রেডিং কিওয়ার্ড, কোর্সের যে কিওয়ার্ড 9টা, এমন কোনো বড় টপিকও নেই, শুধু ওটাকেই আপনাকে ফোকাস দিয়ে কাজ করতে হবে। ফোকাস যদি না থাকে তাহলে কাজ হবে
কাজ হবে না। আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, ধরো আমরা ছোটবেলা একটা লেজার, একটা কি বলে ওটা, লেজার লাইট ছিল না, পাওয়ার লাইট, যেটাতে আমরা কাগজ পুড়াতাম ছোট বয়সে। কে করেছে? আমরা করিনি? সূর্যের আলোতে পেপারসকে দিয়ে ওই লেন্স দিয়ে পেপারটাকে পুড়ানো হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায় হয়েছে, করেছি পুড়ে তো, যেত। হুম। করেছি তো নিতাই সেন। পূর্বাদি বলো। হ্যাঁ, আতস কাজ দিয়ে ছোটবেলায় অনেক পুড়িয়েছি কাগজ হ্যাঁ, রৌদ্রে ধরে। তো ওটাতে আপনি এটুকু লক্ষ্য করেছেন যে কাগজটা পুড়ে কি জন্য? কাগজটা কি জন্য পুড়ে? সূর্যের আলোর জন্য না হ্যাঁ, লেন্সের জন্য? সূর্যের আলোর জন্যই তো। না, হ্যাঁ, সূর্যের আলোর জন্য। সূর্যের সূর্যের আলোর আলোর জন্য। না লেন্সের জন্য? না, লেন্সেরই জন্য হবে, কারণ সূর্যের লেন্সের আলোতে জন্য। এমনি পড়লে পুড়ে যেত। দেখো লেন্সটাই কাজ ছোট করে। ছোট জিনিস আমাদের সাইকোলজিতে কত রকম ভাবে কাজ করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরাই কিন্তু সেটা বুঝতে পারছি না। ঠিক। অরিন্দম সরকার, কি নামটা জানো দাদা? অরিন্দম সরকার। শোনা যাচ্ছে? হ্যাঁ, বলছি যে ওই পেপারসটাকে কিসের সাহায্যে পুড়ানো যায়? সূর্যের আলোর জন্য না লেন্সের জন্য? পুড়ছে তো স্যার মানে সূর্যের আলো থেকে, কিন্তু সাহায্য করছে লেন্সটা। না, তোমার অ্যান্সার রং। হালদার ম্যাম, দিদি ভাই, কিছু জানা আছে? আমরা তো ফোকাস করি লেন্সটাকে, আর সূর্যের মাধ্যমে পড়ছে ঠিক, কিন্তু ফোকাসটা তো লেন্সের সেটিকে একটা জায়গায় এটা করি, ঠিক সেই কথা জায়গায় বলেছেন, ফোকাসটাকে ঠিক। ঠিক কথা বলেছেন। কথা হলো কি যে সূর্যের আলো তো আছে, লেন্সও হাতে আছে, আর একটা হাতে কাগজও আছে, কিন্তু যদি এভাবে নড়াচড়া করি সারাদিন, পুড়বে? এভাবে যদি আমরা নড়াচড়া করি তাহলে পুড়বে? না না, পুড়বে না, কখনোই পুড়বে না। তার জন্য কি লাগবে? একটা ফোকাস লাগবে, এক জায়গায় স্থির ভাবে। তাহলে কি, যেটা তোমার উদ্দেশ্য ছিল কাগজটাকে পুড়ানো, আর যদি সেখানে ফোকাস না থাকতো তাহলে সেটা কাগজটা পুড়তো না। বুঝতে পারা গেল ব্যাপারটা? তো ফোকাস দিয়ে কাজ যদি করবে, তো তোমার যেটা মার্কেটে আসার যেটা কারণ ছিল, শুরুতেই বলেছিলাম যে আমাদের পারপাস মার্কেটে আসার কারণ কি? মার্কেটে আসার কারণ হলো যে আমাদের রোজগার করা। আমরা তো এক জায়গা থেকে অন্য কোনো জব করে বা কষ্ট করে কাজ করি, এবার এখান থেকে যদি আমি ঠিকঠাক রোজগার করতে পারি তাহলে আমার কি হবে? নিজের পরিবারকে নিয়ে আমি একটু ঠিকঠাক ভাবে চলতে পারবো। এখন সময়ে ব্যবসা করা আর কোনো জায়গাতে কাজ করা খুবই কঠিন, আমি ভালো করেই বুঝি। আমি না হলেও 10 থেকে 12 রকম বিজনেস করেছি। কোথাও বাকির সমস্যা, কোথাও মাল লেনদেনের সমস্যা, তো নানা রকম কাজ করার পরে কিন্তু এখানে মার্কেটে এসেছি। তো মার্কেটে এসে ফোকাস, এই যে একটা ফোকাস না দিতে পারলে হয়তো এখানে আর আমি থাকতে পারতাম না। কথাটা বোঝা গেল যে মার্কেটে কাজ করার জন্য ফোকাস আমাদের লাগবে। যেমন উদাহরণে বললাম যে ফোকাস না হলে পেপারসটা পুড়তো না, ফোকাস না হলে বুঝতে পারলেন কথাটা? হ্যাঁ দাদা। তো
আমাদের ফোকাস কতটা জরুরি, শুধু স্টক মার্কেটের জন্যই নয়, যদি আমার কোনো নিজের বিজনেস থাকে তো সেখানেও কিন্তু ফোকাস লাগে। ফোকাস ছাড়া কাজ হবে না। যাদেরই বিজনেস সাকসেসফুল হয়েছে, যাদেরই স্টক মার্কেটই হোক বা আর অন্য কোনো কাজ হোক, এখানে কি দাদা বলছিল যে আমি দোকান আছে আর কি, তো ফোকাস হয়ে দোকানে যদি না থাকে তাহলে বিক্রি বা কাস্টমারকে ধরা সম্ভব হবে না। তো এই 60টা পয়েন্ট মার্কেট কিন্তু আপনার কাছে চাইছে। কি চাইছে? সিম্পলিসিটি চাইছে, সোজা হয়ে যাও, সিধাভাবে দেখো চার্টকে। 2 নম্বর পয়েন্ট কি দেখছে, কি চাইছে? যে ইগোলেস হও, তুমি নিজেকে কখনো ওভার ভাবিও না। মার্কেট হচ্ছে সুপ্রিম, মার্কেট হচ্ছে স্মার্ট, মার্কেট হচ্ছে স্পার্ট, তো তাদের আগে তুমি কখনোই যাওয়ার চেষ্টা করিও না। ইগো রিস্কটাকে কমিয়ে দিতে পারো, তাহলে তোমার কি হবে, যে মার্কেট যেটা বলবে সেটা শোনার তোমার স্মরণ শক্তিটা বাড়বে। 3 নম্বর পয়েন্ট কি শিখলাম, যে লং টার্ম অ্যাপ্রোচ। স্টক, কোনো একটা স্টককে কিভাবে লংটাকে অ্যাপ্রোচ দেওয়া যায়, কিভাবে প্রফিটটা আমি বার করব, তার যেটা অ্যাপ্রোচ লাগে সেই অ্যাপ্রোচটাকে কিভাবে আমি দেখব। তারপরে 4 নম্বর পয়েন্ট কি শিখলাম, যে রিয়ালিস্টিক, কিভাবে আমি এই স্টকটাকে রিয়ালিস্টিক ভাবে চলবো আর কি। ভিশনারি, বুঝলা, যে এক জায়গা থেকে বর্তমান সময়টাকে দাঁড়িয়ে আর আগামী দিনটাকে, ভবিষ্যৎটাকে পরিকল্পনা করা বা অনুভব করা, এটা হচ্ছে ভিশনারি। এখানে কোনো ভবিষ্যৎ বাণীর কোনো ব্যাপার নেই, অনুমান করছি, আমি অনুভব করছি, হয়তো আমার অনুভব থেকে বেশি হতে পারে, 6 নম্বর পয়েন্ট কি শিখলাম, যে ডিসিপ্লিন একটা হচ্ছে একটা এরিয়া, একটা কোনো সার্কেল, যে ওর মধ্যেই তোমাকে কাজ করতে হবে। যদি তার বাইরে তুমি যাও তাহলে তোমাকে কিন্তু লাঠি লাদারা লিয়া মারার জন্য বসে আছে। তারপরে কি শিখলাম, যে ফোকাস, যে এই যে 9টা 10টা কোর্সের কিওয়ার্ড, এই 10টা 9টা কোর্সে মানে কিওয়ার্ডকে আমরা ফোকাস ভাবে কিন্তু দেখব, শিখব, কাজ করব। বুঝে গেল সবার? 9টা বেজে গেল। আজকে কিন্তু প্রথম দিনের জন্য একটু এখান থেকে ভাবছি যে শেষ রাখছি। তারপরে এখান থেকে ধরো ওই প্রত্যেকটা জিনিস সিম্পলিসিটি, যে 60টা পয়েন্ট আছে, সেই 60টা পয়েন্ট কিন্তু আমরা পরপর ওকে দাদা, ধন্যবাদ। এবার কালকে আমরা কিন্তু এই যে ওখানে 60টা যে পয়েন্টগুলো লেখা আছে, পার্ট করে কিন্তু এক্সপ্লেন করা আছে, চাইলে নিজের ভাষাতেও বুঝতে পারবেন ওখানে, ঠিক আছে? এবার কালকে আমরা জয়েন করব যে কারেকশন ম্যাথ। প্রথমে আপনাদেরকে বললাম যে ট্রেডিং কিওয়ার্ড যদি আমরা জেনে যাই তাহলে মার্কেটকে আমাদের কতটা সহজ হবে, অনেকটাই সহজ হয়ে যাবে। এবার যদি আমরা এই 8টা পয়েন্ট যদি আমরা ওই পয়েন্টকে কেন্দ্র করে যদি বুঝতে পারি, তাহলে আর কিছু জানার দরকার হবে মার্কেটকে। দেখতে পাচ্ছেন পয়েন্টগুলো? সবাই মাইক খুলো। হ্যাঁ দেখতে পাচ্ছি। সবাই মাইক খুলো আর একে একে বলো। এই 8টা কোশ্চেনের উত্তর যদি আপনি পেয়ে যান তাহলে মার্কেট কি আর জানার দরকার কি লাগবে, জানতে আর কি লাগবে? এর বাইরে কিছু নেই আর স্যার। আলিউল আলম, এই যে পয়েন্ট 8টা দেওয়া আছে, এই পয়েন্টটাকে যদি আপনি পেয়ে যান, এই 8টা কোশ্চেনের উত্তর যদি আপনি পেয়ে যান, তাহলে মার্কেটকে জানার জন্য আর কিসের প্রয়োজন হবে? আর দরকার খুব একটা কিছু তো মনে হচ্ছে না। 8টা পয়েন্ট কি কি, যে কখন আরেকটা জিনিস বলার আছে, সেক্টরাল গ্রোথ মাঝে মাঝে হয়,
কোনো কোনো সময় কোনো কোনো সেক্টরে বেশি ভালো গ্রোথ দেখা যায়, এটাও কিন্তু একটা গ্রোথ যদি কোনো সেক্টরে দেখায় তো তো চার্টে আসবে, চার্টে দেখতে পাবো না, চার্টের বাইরে তো কাজ হবে না। একদম দাদা। হ্যাঁ, চার্টের বাইরে কাজ হবে কি না করে না? চার্টের, বলো বলো। হ্যাঁ না না, চার্ট তো ভগবান, চার্টের বাইরে কিছুই হয় না। হ্যাঁ, তো আমি ওটাই বলছি, একটু জাস্ট শুনো। ধরো ফরেনার, ডিআইআই, ইনস্টিটিউশনাল ইনভেস্টর বা বড় বড় যারা ফান্ড আছে, স্মার্ট মানি আমরা যাকে বলি, তারা যদি চায় যে আমরা কোন একটা সেক্টরকে নিয়ে ভাগবো, অবশ্যই চার্টে দেখতে পাবো। এই যে প্রসেসটা আছে, এই প্রসেসে কিন্তু তোমাকে চার্ট বলবে যে এই সেক্টরে কিন্তু, আমি যেমন বললাম শুরুতেই বা মাঝখানে, যে চার্ট বলবে তোমাকে, চার্ট তোমার সঙ্গে কথা বলবে। তো শুধু কোনো একটা স্টক তোমার সঙ্গে কথা বলবে না, চার্ট বলবে। চার্ট এখানে বলা হচ্ছে নিফটি ইন্ডেক্স, কোনো সেক্টরাল, কোনো কি বলে থিম ধরো, তো যে থিমের আপনি চার্টটা লাগাবেন ওখানে চার্ট বলবে যে এই জায়গাতে কিন্তু কিছু একটা অ্যাক্টিভিটি আছে, এখানে কিছু একটা ভালো জায়গা আছে, এখান থেকে কিন্তু এখানে আউট পারফরমেন্স হওয়ার কোনো একটা জায়গা আছে, আপনি সহজে ক্যাচ করতে পারবেন। এবার যে সেক্টরকে, যে সেক্টরালকে আপনি এই জিনিসটা দেখতে পেলেন, সেই সেক্টরাল জুড়িয়ে যে স্টক আছে তাদের উপরে তুমি বেশ লাগাও, ইজি হবে না? হ্যাঁ ইজি হবে। এবার তার মধ্যেও কিন্তু আর একটা কোশ্চিন আছে। একটা ধরো ইভি সেক্টর আছে, উদাহরণস্বরূপ ইভি সেক্টরের টোটাল যেটা মানে ইন্ডেক্স, সেই ইন্ডেক্সটা কিন্তু বলছে যে এখানে ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমি যখন ওই ইভি সেক্টরকে ভিতরে গিয়ে দেখি 10 থেকে 15টা কোম্পানি আছে, আছে না? হ্যাঁ, তো ওই 10 থেকে 15টা কোম্পানির মধ্যে আবার কে বেটার, সেটা আমাদের সিলেকশনে কাজে আসবে। তো ইভি সেক্টরে ভালো একটা গ্রোথ আসবে, এটা সবাই জানে, কিন্তু তার মধ্যে কে আসবে, ফার্স্ট কে হবে, উইনার ঘোড়া কে হবে, এটা কিন্তু ভিতরে গিয়ে তুমি জানতে পারবা। টাটা মোটরে কেউ মানে কতজন পেয়েছে মজা টাটা মোটরে? আমাদের মতো রিটেল ট্রেডার 5%ও পায়নি। আর যদিও কেউ বাই চান্স ঢুকে বসেছে, 10 টাকা 20 টাকা 50 টাকা প্রফিট পেয়ে বেরিয়ে গেছে। তো চার্টে আপনাকে ওই জিনিসটাও কিন্তু আপনাকে দেখিয়ে দেওয়া হবে। তো বলছিলাম যে কালকের শুরু থেকে কোর্সটা যেটা হবে, আলোচনা হবে যে কারেকশন কখন শুরু হবে। 1 নম্বর কোশ্চিন, কখন কারেকশন শুরু হবে, কিভাবে কারেকশন হবে, কতটা কারেকশন হবে, সংশোধন প্রক্রিয়া কিভাবে হবে, মানে কারেকশনের যে প্রসেস আছে সেই প্রসেসটা কিভাবে হবে, তার প্রক্রিয়াটা কি আছে, তারপরে কারেকশন হওয়ার পরে রিভার্স কতটা যাবে, কতদিনে যাবে। এই 8টা কোশ্চিন যদি আপনি উত্তর পেয়ে যান, এই 8টা কোশ্চিনের উত্তর সেক্টরাল ইউজ করো, কোনো স্টক ইউজ করো, কোনো ইন্ডেক্স ইউজ করো, এটার জন্য কোনো আলাদা স্ট্র্যাটেজি নেই, এটার জন্য তোমাকে কোনো আলাদা কিছু শিখতে হবে না। এই থিওরি সব জায়গায় কাজ করবে, 5 মিনিটেও কাজ করবে, 15 মিনিটেও কাজ করবে, 30 মিনিটেও কাজ করবে, 1 ঘন্টা কাজ করবে, 2 ঘন্টা 4 ঘন্টা, ডেইলি উইকলি, সব জায়গায় কাজ করবে। এটা নিয়ে চিন্তা করবেন না। আমাকে না দেখে বিশ্বাস করে আমার জায়গায় পৌঁছিয়েছেন। আবার বলছি, 14 ঘন্টা 7 দিন সময় ব্যয় করো, অনেক জায়গায় সময় ব্যয় করেছো, আমার উপর বিশ্বাস রাখো, তোমার সব কোশ্চিনের উত্তর আমি এখান থেকে বসে বসে তোমাদের দিব কিংবা দেখাবো। এটাতে লুকিয়ে কোনো কাজ হবে না, যা হবে সামনাসামনি চার্টের উপর। তুমি হ্যাঁ বলো। একদম এটুকু বিশ্বাস। হ্যাঁ, তুমি
তোমার ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইলের চার্জ দেখে তুমি নিজের কোশ্চিন করবা, আমি উত্তর দিব। ঠিক আছে, তাহলে আজকের মতো এখান থেকে কি করছি আমরা, শেষ করছি, তাই নাকি? স্যার কালকেও কি 7টার সময় হবে? 7টা থেকেই শুরু করছি। আজকে ক্লাসটা কি রকম লাগলো? হ্যাঁ, খুব ভালো লেগেছে, খুব ভালো। ভালো ভালো লেগেছে, অসুবিধা নেই, ভালো সুন্দর। এরকম তো মনে হচ্ছে না যে আমি এখানে ফ্রিতে আসলাম। আমার একটা ফেসবুক ফ্রেন্ডস, যার নাম বলছি না, আশা করি তাকে সে উত্তর পেয়ে যাবে। সে আমাকে বলছিল যে তোমার আসলে কোনো কোর্স, কোনো জ্ঞান, কোনো অভিজ্ঞতা নেই, তুমি লোককে শুধু ডেকে আর কি বলো যে রেফারেল রিং দিয়ে তুমি ইনকাম করতে চাইছো। তো সেরকমটা কি ফিলিং লাগছে আপনাদের? না না, মোটেও লাগছে না। আমার মোটেই না, কিন্তু কথা হলো যে ও আমাকে ধরতে কোশ্চিন করতে পারে, সে আমার উপর অ্যালিগেশন বা কোনো একটা মানে মিথ্যা অপবাদ লাগাতে পারে। আমি তাকে এটাই বলেছিলাম, আমি মার্কেট থেকে টাকা রোজগার করতে পারি, আমার কোনো রেফারেল ইনকামের দরকার নেই। তো ও বলছিল তোমার হোয়াটসঅ্যাপে যে রেফারেল লিংক দেওয়া আছে, কোনোটা দেওয়া আছে আমার ওখানে দেওয়া আছে। আমি তো কাউকে এখন পর্যন্ত বলি না যে ওখানে তুমি জয়েন করো। তো আপনাদের এটা বলার উদ্দেশ্য ছিল যে আজকে প্রথম দিন ক্লাস ছিল, তো কেমন লাগলো আপনারা 1 বাই 1 একটু ফিডব্যাক দিবেন। হ্যাঁ, যদি আপনাদের পছন্দ লেগে থাকে সে মতো কথা বলেন, যদি বুঝতে অসুবিধা লেগে থাকে সে মতো বলেন। আমি চেষ্টা করব যে আরো সহজভাবে, সিধাভাবে আপনাদেরকে পৌঁছে দেওয়া। দাদা খুব ভালো লেগেছে, একদম আলাদা রকমের একটা জিনিস 1 বাই 1 শিখলাম আজকে। বলো যেন আমি বুঝতে পারি আর কি। প্রথমে বলছি আসাদুল ইসলামকে। আসাদুল ইসলাম। হ্যাঁ দাদা, সুন্দর লেগেছে, ভালো লেগেছে, খুব সুন্দর, দারুণ। বুঝতে অসুবিধা হয়নি কোনো ভাষার? না না না, ভাষার কোনো অসুবিধা হয়নি, ভাষা ঠিক আছে। নিতাই সেন বলছে ভেরি গুড স্যার। হ্যাঁ, আলিউল ইসলাম, আলিউল আলী আলাম। হ্যাঁ, খুব সহজ ভাষায় সহজেই বুঝতে পারছি, অসুবিধা হচ্ছে না কিছু। মনে হচ্ছে যে এখানে এসে আমি ফেসে যাব বা 7 দিন আমার সময়টা নষ্ট হবে? না না, আমার সময় নষ্ট করে আপনার কি লাভ? আমি যে একটা কমিটমেন্ট করেছি যে 7 দিনে তোমাকে মার্কেটের পরিভাষা পরিবর্তন করে দেব, সেটা কি আপনি দেখতে পাচ্ছেন? কিছু অনুভব, সেন্স পাচ্ছেন? হ্যাঁ, সেই আশা করেই তো আমরা ক্লাসে আসি। আচ্ছা, যাই হোক। আর আমাদের সময় নষ্ট করে আপনি কি লাভ পাবেন, এটা নিয়ে আমার কোনো মানে প্রশ্ন নেই। সেটা আপনি তো কিছু আছে, ভালো সেটা তো আছে, কিন্তু কথা হলো, আমার কথা হলো কারো কিছুদিন আগে একটা ফেসবুকে পোস্ট করেছিলাম যে আমি কারো সময় নষ্ট করতে চাই না। ঠিক আছে, তাহলে কে তারপরে কে আছে? আব্দুল রউফ। মানে যে কোর্সটা দাদা আপনি করাচ্ছেন, এটা পয়সা দিয়েও মানে লোক শেখাতে পারবে না। সেজন্য জন্মদিনে আপনার দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি। হ্যাঁ, খুবই ভালো লাগলো শুনে, ধন্যবাদ। তারপরে হালদার দিদিভাই। না, খুব ভালোভাবেই আমরা শিখছি, খুব সহজেই নিতে পারছি আমরা সবকিছু। মানে যতটা আমি অনেকটা কঠিন ভেবেছিলাম, কিন্তু অনেকটা সহজ মনে হচ্ছে। আপনার কাছ থেকে অনেকটা সহজেই শিখতে পারছি। নোট তো সবার কাছে পৌঁছে গেছে, নোট দেখে বুঝতে আরো পারবেন। আর নোটটা এই জন্যই আমি আপনাদেরকে দিয়েছি যে নোটটা দেখবেন, আর আমি এখান থেকে যখন প্রত্যেকটা পয়েন্টকে এক্সপ্লেন করব, তাহলে আপনার সহজ হয়ে যাবে। অনেকটাই নোট দেখে কিছু এত অনুভব করতে পারবেন।